আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজ 31শে অক্টোবর সাপ্তাহিক সম্প্রচার টক অফ দ্য উইক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহানা নাজনীন। বরাবরের মতোই আমার সাথে আছেন এইচবি রিতা। আর মাত্র কয়েকদিন পরেই নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ মেয়র নির্বাচন। এই মুহূর্তে গোটা সিটির দিকে সবার নজর। তাই আজকের আয়োজনে আমরা ডেকে এনেছি বিশেষ তিনজন অতিথিকে: সাংবাদিক মাহফুজুর রহমান, রাজনৈতিক সমালোচক নাসির খান পল এবং সাংবাদিক মনোয়ারুল ইসলাম। ওনারা সবাই আপনার পরিচিত। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং ওনারা আলোচনা করবেন কে হতে যাচ্ছে এবারের নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র, যা নিয়ে সবার মনের ভেতরে প্রশ্ন চলছে, প্রশ্নের ঝড় চলছে, উৎকণ্ঠায় রয়েছেন সবাই। দর্শকবৃন্দ, অনুষ্ঠানটি শুরু করার আগে কিছু কথা জানিয়ে দিচ্ছি। প্রথম আলো ইউএসএ ফেসবুক পেজে লাইভে দেখা যাচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের ওয়েবসাইট প্রথম আলো ny.com, আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো ইউএসএ শেয়ার করে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা আপনাদের সাথে আছি। ফিরে যাচ্ছি অতিথিদের কাছে। প্রথমেই ডেকে নিচ্ছি মাহফুজুর রহমানকে। মাহফুজুর রহমান, আপনি আছেন? আচ্ছা, আপনার কাছে আমার প্রথম জানতে চাওয়া যে আপনার দৃষ্টিতে কে হতে যাচ্ছেন আমাদের আগামী মেয়র? ডেমোক্রেটিক মনোনীত প্রার্থী জোহরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো, নাকি রিপাবলিকান কার্টিস লিওয়া? যিনি যিনি নির্বাচিত হবেন, শহরবাসী তাকে কেন নির্বাচিত করবেন বলে আপনার কাছে মনে হচ্ছে? নির্বাচনের এখন পর্যন্ত নির্বাচনে জোহরান মামদানি যে ঝড় তুলেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে, জোহরান মামদানি ঝড়ে এখনো কিন্তু এগিয়ে যাচ্ছেন তীব্র বেগে, এবং তার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি কোনো দুর্ঘটনা না ঘটে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এই 34 বছরের তরুণকে নিউ ইয়র্কের মেয়র হিসাবে পাবো। এবং এটি নিউ ইয়র্কের ইতিহাসে না, আমেরিকার ইতিহাসে একটি অচিন্তনীয় এবং অবিস্মরণীয় ঘটনা ঘটবে যদি জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটি মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এবং তার সম্ভাবনা এখনো পর্যন্ত তার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার পিছনে আছেন নিউ ইয়র্কের সাবেক গভর্নর এন্ড্রু কুমো এখনো এখন পর্যন্ত পেরে ওঠেন নাই। আমরা দেখেছি যে গতকাল পর্যন্ত যে প্রায় প্রায় 2.25 লাখ যে ভোট পড়েছে আগাম ভোট, তাতেও এগিয়ে আছেন জোহরান মামদানি। জোহরান মামদানি আসলে একটি সেন্সেশন হিসাবে আবির্ভূত হয়েছেন। আমেরিকা বিশেষ করে নিউ ইয়র্ক শহরে মানুষের জীবনযাপন অবর্ণনীয় অবস্থায় চলে গেছে। নিম্নবিত্ত মানুষের বিশেষ করে আবাসন সংকট থেকে আরম্ভ করে বাড়ি ভাড়া বৃদ্ধি, এবং একই সাথে নিউ ইয়র্কের মানুষের নিউ ইয়র্কটা মানুষের পক্ষে বসবাসের জন্য আর্থিক দিক দিয়ে মানুষের জন্য খুবই কষ্টকর এবং খুবই পীড়াদায়ক অবস্থায় পৌঁছে গেছিল। এবং সেই জিনিসটা সাধারণ মানুষের মধ্যে অ্যাফোর্ডেবিলিটি, যেটা এই তার মূল বক্তব্য, যে নিউ ইয়র্কে মানুষের বসবাসযোগ্য করার ব্যাপারটাতে তিনি যে একটা কর্মসূচি নিয়ে এগিয়ে আসছেন, সেটি তরুণ প্রজন্মের মধ্যে, বিশেষ করে যারা এই নতুন প্রজন্ম, তারা তার প্রতি আকৃষ্ট হয়েছেন। এবং তিনি এই তরুণ প্রজন্মকে সংগঠিত করে যে ডেমোক্রেটিক পার্টির মধ্যে যে নতুন স্রোতধারা, যেটি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট যে চিন্তা চেতনা, যেটির সূচনা করেছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে বার্নি স্যান্ডার্স, এবং তারপরে সেই পথে এগিয়ে গিয়ে আপনার আলেকজান্ডার কর্টিস যে কংগ্রেসম্যান ওমেন হয়েছেন। এবং সেই ধারায় আপনি দেখবেন যে জোহরান মামদানি মানুষকে সেই এই পুঁজিবাদী আমেরিকার মধ্যে যে সাধারণ মানুষের যে নাবিশ্বাস অবস্থা, সেটা থেকে সম্পদের বন্টনের যে সমাজতান্ত্রিক যে মনোভাব, যেটি সমাজতান্ত্রিক ধারণা, সেই ধারণায় উদ্বুদ্ধ করে সাধারণ মানুষকে, বিশেষ করে তরুণ প্রজন্ম যাদের বয়স 29 থেকে 34 বছরের মধ্যে, তারাই সবচেয়ে বেশি আকৃষ্ট হয়েছেন। এবং একই সাথে এই প্রথমবারের মতো আমরা দেখলাম যে একজন মেয়র প্রার্থী সব বর্ণের
এবং সব ধর্মের, বিশেষ করে যে যারা তাকে একসময় বলে আসছিলেন যে তিনি ইসরায়েল বিরোধী, কিন্তু আমরা দেখেছি যে যে তরুণ প্রজন্মের ইহুদিরাও কিন্তু তার পক্ষে এসে নেমেছেন। তার মানে কি, এখানে তার ধর্ম পরিচয় বা তার বর্ণ পরিচয় হচ্ছে তার যে মেসেজটি, যে নিউ ইয়র্কবাসীকে তিনি কি উপহার দিবেন এবং নিউ ইয়র্কের সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষকে এবং নিম্নবিত্ত মানুষের জন্য আবাসন, তাদের জন্য খাদ্য সংস্থানের জন্য যে গ্রোসারি, এবং গ্রোসারির মাধ্যমে তাদেরকে যে সরকারি সাহায্যে কম দামে গ্রোসারি দেওয়া এবং একই সাথে ফ্রি বাস রাইড, এটি একটি অকল্পনীয় বিষয়। আমেরিকার মতো পুঁজিবাদী দেশে আমরা এটা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে এই ধরনের জিনিসগুলো দেখেছি, যে দেশগুলি যে সোশ্যালিস্ট দেশ হিসাবে অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে। তবে নিউ ইয়র্কের মতো একটি দেশ, মানে নিউ ইয়র্কের মতো একটি শহর যে ব্যয়বহুল শহর, সেই শহরে তার এই স্বপ্ন, যে স্বপ্নগুলো তিনি দেখাচ্ছেন, সেই স্বপ্নের পূরণে যে কতটুকু সফল হবেন আমি জানি না, কিন্তু স্বপ্ন দেখতে মানুষ ভালোবাসেন এবং সেই স্বপ্নের রথে চড়ে হয়তো মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হবেন। এবং এটি হলে আমেরিকার ইতিহাসে একটি বিরল ঘটনা ঘটবে, যে একজন একজন মুসলিমের সন্তান এবং একজন হিন্দুর গর্ভজাত, কিন্তু সব ধর্মের প্রতি তার যে সহনশীলতা এবং সব ধর্মকে একটি ঝুলিতে নিয়ে এসে সব ধর্মের মানুষের সমর্থন এবং সব ধরনের এই নিউ ইয়র্কের যে মাল্টিকালচারাল এবং মোজাইক যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে এক করে তিনি যে ক্যাম্পেইন করেছেন, সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছেছেন এবং রাজনীতিবিদরা যে কত সহজে সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের বক্তব্য পৌঁছে দেন, সেই ক্যাম্পেইনটা করে তিনি একটা নতুন ধারার রাজনীতির সূচনা করেছেন। আমি আশা করি হয়তো সেই রাজনীতির জয় হবে, তারপরে তার কর্মসূচি কিভাবে বাস্তবায়িত হবে না হবে সেই ভবিষ্যতই বলবে। অনেক ধন্যবাদ আপনাকে মাহফুজুর রহমান। আপনি থাকেন আমাদের সাথে, আমরা আবারও আসবো আপনার কাছে। এবার চলে যাচ্ছি আমরা নাসির খান পলের কাছে, যে আমরা সরাসরি ওনার কাছে জানতে চাইবো যে মেয়র প্রার্থীরা যারা, তারা কিছু কিন্তু প্রতিশ্রুতি নিয়ে আসেন। হ্যাঁ, যেরকম মামদানি বলেছেন যে উনি ভাড়া বৃদ্ধি, মানে বাসা ভাড়া বৃদ্ধি, ওটাকে উনি স্থগিত করবেন বা ফ্রিজ করবেন, তবে বাড়িওয়ালাদেরও পাশাপাশি সাহায্য করবেন। কুমু জোর দিয়ে বলেছেন যে মেয়র শহরের ভাড়া নির্দেশিকা বোর্ডের নিয়ন্ত্রণ করেন না বলে মামদানি ভাড়া ফ্রিজ করতে পারবেন না। কিন্তু মামদানি স্পষ্ট করে বলেছেন যে মেয়রই বোর্ডের সদস্যদের নিয়োগ করেন। যাই হোক, মামদানি বাড়িওয়ালাদের কিভাবে সাহায্য করবেন নিশ্চিত করেননি এটা। তাছাড়া ভাড়া ফ্রিজ করলে শহরের আবাসন বাজার ও নতুন নির্মাণের উপরে এর কি কি প্রভাব পড়তে পারে, যেটা কোভিড পরবর্তী সময়ে ভাড়ার বৃদ্ধি ও জনজীবনের ব্যয় বিবেচনা করে আপনি কি মনে করেন যে এই ভাড়া ফ্রিজ করা এখন এই মুহূর্তে খুব বেশি প্রয়োজনীয়? ধন্যবাদ। প্রথম আলোর যারা দর্শক আজকের অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমার শুভেচ্ছা। এবং আজকে সঞ্চালনায় নাজনীন এবং কারিগরের কাজ করছেন এইচবি রিতা, পিছন থেকে হয়তো সামনে আসবেন। তাদের সবাইকে জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শুরু করব। প্রথমেই বলতে চাচ্ছি, রেন্ট ফ্রিজটা আমি পরে আসছি। প্রথমে আমি বলতে চাচ্ছি যে এই নিউ ইয়র্ক শহরের মেয়রের ইলেকশনটা কেন এত গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্ক শহরে যেহেতু আমরা বাস করি, যারা নিউ ইয়র্ক শহরে বাস করি, তারা নিউ ইয়র্ক শহর নিয়ে চিন্তা করি, এই শহরটাকে ভালোবাসি, তাদের প্রথমেই চিন্তা করতে হবে যে আমাদের কিছু সংখ্যক লোক দেখেন, তারা ইতিহাস গড়তে ব্যস্ত। কি ইতিহাস হবে? প্রথম মুসলমান মেয়র। আমার কাছে কিন্তু প্রথম মুসলমান মেয়র হওয়ার ইতিহাস গড়াচ্ছে, আমি দেখব এই ইতিহাস গড়ার কারিগর মামদানি সাহেবের পলিসিটা কি। মামদানি মুসলমান বলে যদি আমরা কেউ ভোট দেই, আমার মনে হয় না কোনো এডুকেটেড লোক এই বিশ্বের সর্ববৃহৎ রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে বসে আপনার ধর্ম পরিচয় দিয়ে একটা মানুষকে তার গায়ের রং দিয়ে এবং তার এথনিসিটি দেখে তাকে ভোট দিবে, এটা হওয়া উচিত না। এডুকেটেড লোকরা রিলিজিয়াস বা বর্ণ দেখে ভোট দেন না, তারা
সেই ক্যান্ডিডেটের পলিসি কি, সে আমার নিজের আপন ভাই হতে পারে, তবুও আমি যদি এডুকেটেড হই বা ভালো ভোটার হই, ভালো সিটিজেন হই, আমি দেখবো আমার ভাইয়ের পলিসিগুলো কি। এই পলিসি যখন আমরা এটাকে বিশ্লেষণ করি, তখন দেখি কে এই জোহরান মামদানি। জোহরান মামদানির যে পলিসি, কি তার পলিসি, আমি কয়েকটা পলিসি আপনাদেরকে বলছি। জোহরান মামদানি যদি নিউ ইয়র্ক শহরের মেয়র হয়, তাহলে কি আপনি চাবেন, আমি আপনার দর্শকের কাছে প্রশ্ন করছি, যারা ভোটার আছেন, আপনি কি চাবেন যে আপনার শহরে প্রস্টিটিউশনকে লিগাল করা হোক? প্রস্টিটিউশন লিগাল হলে এখন ইললিগাল, প্রস্টিটিউশন অফেন্সিভ জিনিস, আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। কিন্তু এটা যদি অ্যারেস্ট না হন, তখন সিনারিওটা কি হবে? আমরা একটু ডিপলি চিন্তা করি। আপনার নেবারহুড কি হবে? আপনার যেই শহরের পার্কে আপনার ছোট বাচ্চাটাকে নিয়ে আপনি খেলতে যাবেন, যেই উপাসনালয় আপনি প্রার্থনা করতে যাবেন, তার সামনে যদি একজন প্রস্টিটিউশন দাঁড়িয়ে তার ব্যবসা করে, তার খদ্দের খুঁজে, তাহলে আমাদের নিউ ইয়র্ক শহরের পরিবেশটা কেমন হবে? আপনি কি আপনার ছোট মেয়েটাকে নিয়ে বা নাতনিটাকে নিয়ে রাস্তায় হাঁটতে পারবেন? আপনি কি, যখন সেম সেক্স ম্যারেজকে এই মামদানি এত সাপোর্ট করে, এলজিবিটি কিউকে সাপোর্ট করে, এলজিবিটি কিউকে নর্মাল করে দিচ্ছে আমাদের সমাজে, তখন কি এটা আমাদের ক্ষতি বয়ে আসবে না? এই এলজিবিটি কিউ যদি নর্মাল হয়ে যায়, সেম সেক্স ম্যারেজ যদি নর্মাল হয়ে যায়, তাহলে কালকে যদি আমার মেয়েটা আরেকটা মেয়ের গলা ধরে এসে আমাকে যদি বলে, ড্যাডি মিট উইথ মাই হাজবেন্ড এলিজাবেথ, তখন আমি পল খান কোথায় যাব? কেন, জিনিসটা তো নর্মাল হয়ে গেছে। তো এইসব ব্যাপার তো আমাকে চিন্তা করতে হয়, একটা ভালো বাবা হিসেবে আমাকে চিন্তা করতে হবে। আমাকে চিন্তা করতে হবে যদি সে অ্যাবর্শন লিগাল করে দেয়, আমাকে এসব যে যদি সে পুলিশ ডিফান্ড করে দেয়। এখন নিউ ইয়র্ক শহরে এমনি পুলিশের অবস্থা, আপনি কল করলে আগে যেটা 3 থেকে 5 মিনিটে আসতো, এখন তারা 10 থেকে 12 মিনিটে আসে। সেই পুলিশ যখন, আল্লাহ না করুক, আপনার বাসায় কেউ যদি রেপ হয়, কেউ যদি মাগ হয়, কেউ যদি ডাকাত যদি পড়ে, লুণ্ঠন করে, আপনি যদি বিপদে পড়েন, তখন যদি পুলিশ ডাকেন, পুলিশ যদি না আসে, আপনি যদি পুলিশ ডিফান্ড করে দেন, সব পুলিশ এখন আর্লি রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে। নিউ ইয়র্ক শহর একটা বড় শহর, এটাকে কন্ট্রোল করতে গেলে এনওয়াইপিডি স্ট্রং হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো আমার নিরাপত্তা কোথায় থাকবে, আমার সোশ্যাল লাইফ কোথায় থাকবে? এই মামদানি সাহেব যদি, আপনি চিন্তা করে দেখেন, আওয়ামী লীগের একটা অনুষ্ঠানে যদি কেউ যায় বঙ্গবন্ধুকে গালি দেয়, তাহলে সেই লোকটার অবস্থা কি হবে? আপনি ক্যাপিটালিস্ট কান্ট্রিতে বসে আপনি একজন কমিউনিস্ট মনোভাব, আপনি ক্যাপিটালিস্ট আমাদের এই সোসাইটিকে আপনি গালি দিচ্ছেন, আপনি ক্যাপিটালিস্টিক চেঞ্জ করে দিতে চাচ্ছেন। ক্যাপিটালিজম কেন ভালো? আজকে আমি পল খান, আমি নিঃস্ব হয়ে এদেশে এসেছিলাম, আমার মতন আপনারাও এসছেন, আমাদের সব ইমিগ্রেন্টের একই কাহিনী, এই নিঃস্ব হয়ে আছে। যেহেতু এটা ক্যাপিটালিস্ট কান্ট্রি, স্কাই ইজ দ্য লিমিট। এই দেশ আমাকে স্বপ্ন দেখিয়েছে, আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। আমার যদি যোগ্য থাকে, কম্পিটিশন দিয়ে আমরা আজকে বাঙালি এত অল্প সময়, অনলি 30 বছরের মধ্যে আমরা কোথায় পৌঁছে গেছি। এমনও বাঙালি আছে আজকে আপার মিডিল ক্লাসে, আমেরিকান সোসাইটিতে আপার মিডিল ক্লাস পর্যায়ে পৌঁছে গেছে। তো আপনি যদি এই ক্যাপিটালিস্ট কান্ট্রিকে বদলে যদি সোশ্যালিস্ট কান্ট্রি করে দেন, এভরিথিং সমান। আল্লাহ আপনার এই হাতের 5টা আঙ্গুলও সমান করেনি, কেন সমান হলে সব সময় কাজ হয় না। আপনার যেটা এফোর্ট সেটা আপনি দেবেন। আজকে আপনি গ্রোসারি স্টোর দিবেন, গভর্নমেন্ট গ্রোসারি স্টোর। আজকে দেখেন কিউবা, আজকে ভেনেজুয়েলা দেখেন, আজকে নর্থ কোরিয়া দেখেন, 40 বছরে তাদের কোনো সিটিজেনের জীবনে কোনো উন্নতি আসেনি। 40 ইয়ার্স তাদের ফ্রি গ্রোসারি স্টোর আছে, ফ্রি বাস আছে, সবাই সমান। তো ক্যাপিটালে মানে আপনি দেখছেন যে কমিউনিজম ওয়ার্ক করে না। রাশিয়ার মতন দেশ ফল করে গেছে, চায়নার মতন দেশ যারা স্টিক দিয়ে রাইস খেত আর বাইসাইকেল চালাতো, তারা আজকে গাড়ি চালাচ্ছে, তারা আজকে ম্যাকডোনাল্ড খাচ্ছে, তারা ক্যাপিটালিজমের দিকে ধাবিত হচ্ছে। সেখানে পৃথিবীর সবচেয়ে বড়
একটা শহর, সেই শহরকে মামদানি সাহেব সে আপনার কমিউনিস্ট কান্ট্রি অ্যাডপ্ট করতে চায়, ইট উইল নেভার ওয়ার্ক। হয়তো মামদানি জিতবে, কিন্তু এই নিউ ইয়র্ক শহর, আপনার আমার প্রিয় প্রাণ প্রিয় শহরটা ধ্বংস হয়ে যাবে। পল ভাই, নাসির খান পল, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও আসব। একটু মনোরল ভাইয়ের কাছে যাচ্ছি। পল ভাই এখন যে কথাগুলো বলেছেন, আমরা মনোরল ভাইয়ের পরে মাহফুজ ভাইয়ের কাছে যাচ্ছি। আমি আশা করব মাহফুজ ভাই ওনার পরবর্তী প্রশ্নের সাথে নাসির খান পলের কিছু কথা, ওনার যদি অভিমত থাকে কিংবা এখানে মতামত ব্যক্ত করতে চান, ডেফিনেটলি মাহফুজ ভাই আপনি আপনার মতামত ব্যক্ত করবেন। তো একটু আমরা মনোরুল ইসলাম ভাইয়ের কাছে যাচ্ছি। মনোর ভাই, আমরা আম, মনোর ভাই ধন্যবাদ আসার জন্য। আসলে আপনি কাজ রেখে এসেছেন। তো আপনার কাছে একটু জানতে চাই যে আমরা 2021 সালে, আহ, যেহেতু ওদের নিয়ে কথা হচ্ছে আমাদের, 2021 সালে যৌন হয়রানির অভিযোগের মুখে কিন্তু গভর্নরের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন আমাদের অ্যান্ড্রু কুওমো। তো সম্প্রতি মামদানিও কিন্তু প্রকাশ্যে তার কাছে মানে এই কুওমোর যে অতীতের যে যৌন হয়রানির অভিযোগটা, এটা নিয়ে সরাসরি প্রশ্ন করেছেন। তো এই ঘটনাটাকে আহ, এটা নিয়ে অনেকে আলোচনা করছেন। এই ঘটনাকে আমরা কি নৈতিক জবাবদিহিতার দাবি হিসেবে দেখব, নাকি এটা একটা রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল? এই বিতর্কে আপনি কোন অবস্থান গ্রহণ করবেন? থ্যাংক ইউ রিতা, আমাকে আপনাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। আমি, যেহেতু এই প্রশ্নটা আপনি করেছেন যে নৈতিকতার বিষয়টি, এবং আজকে আমরা অনেকেই চিৎকার করছি প্রস্টিটিউশন নিয়ে। একজন প্রার্থী তার জীবনটাই প্রস্টিটিউশন কেলেঙ্কারিতে পদত্যাগ করতে, গভর্নরের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এমন এক নৈতিক স্খলনে প্রার্থীর পক্ষে ভোট চেতে গিয়ে যখন মামদানির প্রস্টিটিউশন লিগালাইজ করার ব্যাপারে প্রশ্ন তোলা হয়, প্রস্টিটিউশন লিগালাইজেশন অ্যান্ড প্রস্টিটিউশন কিন্তু এক কথা না। একটা আইনের সীমাবদ্ধতার মধ্যে প্রস্টিটিউশনকে একটা পেশা হিসাবে স্বীকৃতি দিয়ে তাদেরকে একটা জায়গায় নির্দিষ্ট পরিবেশে আইন শৃঙ্খলার আওতায় এনে তারা এটা পেশাকে গ্রহণ করছে। এবং বিভিন্ন দেশে এটা কিন্তু একটা পেশা হিসাবে স্বীকৃত। যারা প্রস্টিটিউশনে লিপ্ত, পুরুষ বলেন মহিলা বলেন যেভাবেই বলেন, তাদের স্বাস্থ্য, তাদের চিকিৎসা, তাদের বাসস্থানের সবকিছু একটা প্রক্রিয়া এবং একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়। এবং এতে সামাজিক যে আমরা কথা বলছি, যে সোসাইটিতে, কমিউনিটিতে এই নেতিবাচক প্রভাবগুলো আসার সুযোগ পায় না। কমিউনিটিতে কিন্তু এগুলো লোকালয়ে থাকে না। একটা বিচ্ছিন্ন, বাংলাদেশেও দেখেন, আমরা যে শহরটিতে, যে দেশটিতে গড়ে উঠেছি, আপনার লিগালাইজ যে প্রশাসনের জায়গাগুলো ছিল, শহর থেকে ভিন্ন জায়গায়, নদীর পাড়ে বা সাগরের পাড়ে, বিভিন্ন জায়গায় তারা একটা ভিন্ন আঙ্গিকে তারা করতেন। নিউ ইয়র্কে যদি বলো, পুরো নিউ ইয়র্ক শহরটাই তো এক ধরনের প্রস্টিটিউশন। আজকে আপনি জ্যাকসন হাইডের রুজভেল্ট এভিনিউতে যান, রাতে হাঁটতে পারবেন না। আপনি যদি আপনার সন্তানকে নিয়ে গাড়িতে করে যান, কি দেখতে পাবেন? তো তার চেয়ে লিগালাইজেশনের মধ্যে দিয়ে যে একটি জায়গায় তারা অনুমতি নিয়ে, পারমিশন নিয়ে, গভর্নমেন্টের রেগুলেশনের মধ্যে দিয়ে প্রস্টিটিউশন তাকে তার পেশা হিসেবে নেয়, সেইটা ভালো, নাকি অলিতে গলিতে এই প্রস্টিটিউশনের যে কীর্তিকলাপ হয় সেটাকে অ্যালাউ করবেন? তো আমি থ্যাংক ইউ দিই যে মামদানি এটাকে লিগালাইজ করে একটা সীমিত জায়গায় রাখার চেষ্টা করছেন। এটা ইসলামের দৃষ্টিতে যদি বলেন, রাস্তাঘাটে বেহায়াল্লাপনার চেয়ে, অনুগ নৃত্যের চেয়ে, পার্কে প্রস্টিটিউশন করার চেয়ে আপনার এটা বেটার ওয়ে। এবং সেটা আমাদের সমাজের এবং ছেলেমেয়েরা এটা থেকে অনেক কিছু রেহাই পাবে, যেটা আজকে আমরা মুসলমানরা চিৎকার করছি অনেকে, কেউ কেউ সমাজ গেল হয়ে যাবে, আমার ছেলে মেয়ে রাস্তায় যে বেরোতে পারে। লিগালাইজ প্রস্টিটিউশন আচ্ছা, মানে তাহলে সেটা না। আপনি সমকামী বিয়ে ব্যাপার যেটা লিগ্যালাইজ হয়েছে সে ব্যাপারেও কি এভাবেই বলবেন আপনি, যেটাকে? যেটা শোনে, জীবন আপনার, ইউ হ্যাভ টু ডিসাইড ইট অ্যাবাউট লাইফ। তো আমরা সবাই তার শিক্ষা জীবন থেকে তার স্বকীয়তা, তার স্বাধীনতা এবং তার মননকে দিয়ে
তার জীবন পরিচালিত হয়। এখন আমার জীবনে আমি কোনটা বেটার ফিল করব আপনি ডিক্টেট করতে পারেন না। আপনি ডিক্টেট করতে পারবেন আইন প্রণয়নের মধ্যে দিয়ে। আইন যদি আমার অ্যালাউ করে আমার স্টেটে, তো হু কেয়ার্স, উইল ডু দ্যাট। আমি যে প্রশ্ন আসতে চাচ্ছি আরেকটা ব্যাপার, যে আপনারা প্রশ্ন করছে নৈতিকতার ব্যাপারটা। এই গভর্নর হলো হাইস্ট পাবলিক অফিস অফ দ্য স্টেট। যে ব্যক্তিটি নৈতিক স্খলনের কারণে ক্ষমা চেয়ে নিউ ইয়র্কবাসীর কাছে পদত্যাগ করেছেন, হ্যাঁ যুক্তি আসতে পারে পরবর্তীতে উনি জাজমেন্টে সেটা প্রমাণিত হয়নি বা যাই হোক, কিন্তু উনি তো পদত্যাগ করতে বাধ্য হয়েছেন হুম হুম। এবং দুঃখ প্রকাশ করেছেন। এমন একজন ব্যক্তি নিউ ইয়র্ক সিটিতে একটি তার অধীনস্থ একটা স্টেটের একটা শহরে উনি মেয়র হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। আমার প্রশ্নটি হচ্ছে যে মামদানির বিষয়টি যেভাবে আনা হয়েছে, মামদানি নিশ্চিত বিজয়ের দ্বার প্রান্তে। আজকে আমি দেখছিলাম মামদানি বিরোধী কতগুলো একটা নিউজ এজেন্সি আছে, যেগুলো ফক্স নিউজ বলি আমরা সহ, এখানে 5টি জরিপ উল্লেখ করা হয়েছে। হুম হুম। কুইনিপ্যাক 43-33, 10% ভোটে জনমত জরিপ এগিয়ে আছেন। এমারসন 28 তারিখে একটা জরিপ হয়েছে, মামদানি 50%, কুমো 25%। ফক্স নিউজের 28 তারিখের একটা জরিপে মামদানি 47%, কুমো 31%। ম্যারিস্ট পোলে যেটা বলা হয়েছে 48% মামদানি, 28% কুমো। রেড ক্লিয়ার পোল শো করেছে ওডিয়ন হার্ডি। এই যে মানুষের ভিতরে জাগরণ, মানুষ চেঞ্জ দেখতে চায়। মনোয়ার তথাকথিত ভাই, আমি একটু ধরা ইন্টারাপ্ট করছি। আপনি যে রাজনীতিবিদদের থেকে মানুষ এই চেঞ্জটা দেখতে চাচ্ছে। পিপল আর ফ্রাস্ট্রেটেড, ইয়ং জেনারেশন ফ্রাস্ট্রেটেড। কথার বলি দিয়ে রাজনীতি এবং প্রশাসন চলে না। লেটস হিম ট্রাই, হি ইজ ফ্রেশ। তার মধ্যে ঘূর্ণি ধরা রাজনীতি, ওই পচনশীলতা নেই। এটা আপনার নতুন সেক্স প্রজন্মদের স্ক্যান্ডালের কথা ভেতরেও বলা নেই। আমি দেখতে পাচ্ছি লেটস যে হিম ওরা ডু। ভীষণ ভাবে ওরা মনোয়ার মামদানিকে ভাই, সাপোর্ট আমি করছে। আমরা মাহফুজ ভাইয়ের কাছে যাচ্ছি এখন, কিন্তু আপনাকে একটু, আপনি যেহেতু জরিপের কথাটা বললেন, যে এই জরিপটাতে এই যে কুইনিপিয়াক ইউনিভার্সিটির পোলে যেটা বললো যে 10% মামদানি হুম হুম। এগিয়ে আছে, এবং ওই ইউনিভার্সিটির সহকারী পরিচালক যিনি ম্যারি স্নো, উনি একটা কথা বলেছেন যে একটা ওয়াইল্ড, ওনার ইয়েটা ছিল যে একটা ওয়াইল্ড কার্ড এখনো রয়ে গেছে। এই মাসের শুরুর তুলনায় যে সকল সম্ভাব্য ভোটার তাদের মতামত দেননি, তাদের শতাংশ কিছুটা বেড়েছে। এর মানে এটি ইঙ্গিত দিচ্ছে যে নির্বাচনের শেষ ধাপেও ভোটারদের মধ্যে পরিবর্তনের সুযোগ রয়েছে। এটা বলতে কি বুঝিয়েছে, আপনি যদি একটু সংক্ষেপে বলতেন মাহফুজ ভাইয়ের কাছে যাওয়ার আগে। সবাই এই ধরনের পোলগুলো আনডিসাইডেড কিছু ভোটার থাকে, আচ্ছা। সেটা 5% +- 5% হতে পারে। তবে রিফ্লেকশনটা যেটা, একটা পোলও ওইভাবে ন্যাশনাল ন্যাশনাল পোলস্টার যারা, কেউই মামদানিকে এগিয়ে দেখাতে পারেনি। ছোটখাটো পলিটিক্যাল বায়াস বা বেনিফিশিয়ারি গ্রুপের দ্বারা পরিচালিত কিছু যে পোল আসছে দুই একটা, সেটাকে মামদানিকে নেক নেক দেখানো হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কোন ম্যাক্সিমাম পোলে মোর দ্যান 10% ভোটে এগিয়ে আছেন। এটা কিন্তু আসলে পোলের বিষয় না, এটা একটা জাগরণের বিষয়। এবং এই যে বলা হচ্ছে যে এই যে আর্লি ভোটে মামদানি হ্যান হয়েছে ত্যান হয়েছে, আসলে বাস্তবে গত 2 দিনে কিন্তু তা হয়নি। এবং ইয়াং জেনারেশন একটা চেঞ্জ চাচ্ছে, পরিবর্তন দরকার। আর এই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই পল ভাই যেটা বললেন, ডেমোক্রেটিক সোশ্যালিজম মানে কমিউনিস্ট নয়, কমিউনিজম নয়। ডেমোক্রেটিক সোশ্যালিজমে যেটা বলা হচ্ছে যে মানুষের মৌলিক চাহিদাগুলোকে আপনি প্রাধান্য দিতে হবে। যেমন অন্ন, আমার কমিউনিটির, আমার সমাজের, আমার এলাকার প্রত্যেকটা মানুষ যেন তার খাবার নিশ্চিত থাকে। অলরেডি ইউএসএ তো আছে। আমরা নিউ ইয়র্কে যারা যারা কাজ পায় না, তাদের অর্থনৈতিক দৈন্যতা আছে, তারা ফুড স্ট্যাম্প পাচ্ছে, অলরেডি চালু। সুতরাং অন্নের ব্যবস্থাটা আছে। বস্ত্র, আপনার সালভেশন আর্মি বলেন, বিভিন্ন সংগঠন গুলো আছে, এবং গভর্নমেন্ট থেকে যে পয়সাগুলো পান তারা বিভিন্ন স্ন্যাপের মাধ্যমে, বিভিন্ন এর মাধ্যমে বস্ত্র কিনতে পারছেন। শিক্ষা,
এই দেশের শিক্ষার কিন্তু যে অবারিত প্রসারিত যে একটা সুযোগ থাকে, এবং হোমলেসের লোকজন গিয়ে তাদেরকে ধরে ধরে নিয়ে তাদের স্কুলে ভর্তি করানো হয়। বাসস্থান যে বিষয়টা আসছে, যে হ্যাঁ সবার জন্য বাসস্থানের একটা নিশ্চয়তা, এবং গভর্নমেন্ট কিন্তু এটা করছে এবং ট্রাই করছে যে হোমলেস যারা থাকে তাদের থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে বাসস্থানে তৈরি করা, চিকিৎসা সবার জন্য চিকিৎসার ব্যবস্থা করা। দিস ইজ কল্ড ডেমোক্রেটিক সোশ্যালিজম। অলরেডি আমরা পাচ্ছি। আর প্রশ্নটা হচ্ছে যে এখন এটাকে কমিউনিস্ট খাবার দেওয়া হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে। ও কমিউনিস্ট, ও এটা রাশিয়া হয়ে যাবে, এটা কি বলবো যুগোস্লাভিয়া হয়ে যাবে। অ্যাকচুয়ালি তা না। এবং একটা শহরের গভর্নর, একজন নেতা যদি একটা মতাদর্শকে লালন করে সে একটা প্রশাসন চালায়, যেখানে আমি মৌলিক চাহিদার কথাগুলো বললাম এবং ডেমোক্রেটিক সোশ্যালিজমের কথা বললাম, তার মানে এই শহরটা কমিউনিস্ট হয়ে গেল না, তার মানে নিউ ইয়র্ক স্টেট কমিউনিস্ট হয়ে গেল না, তার মানে হোল ইউনাইটেড স্টেটস কমিউনিস্ট হয়ে গেল না। ইট ইজ বুলশিট, ইট ইজ পলিটিক্যাল আই ওয়াশ। মনোহর ভাই, আমরা এই প্রসঙ্গে আমাদের আরো প্রশ্ন আছে, আমরা পল ভাইয়ের কাছে আছে, আপনার কাছে আছে। আমরা আজকে আপনাদেরকে অনেকটা সময় আমরা এখানে চাচ্ছি। আপনাদের আবারও আমি অ্যাডভান্স আমি ধন্যবাদ দিয়ে নিই যে আপনারা সময় ব্যয় করে আমাদের সাথে একটু সময় দেওয়ার জন্য আসছেন। তো মাহফুজ ভাইয়ের কাছে আমি একটু যাচ্ছি আরেকটা প্রসঙ্গে, তারপর পল ভাইয়ের কাছে আসবো। মাহফুজ ভাই, আমাদের নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে আমরা দেখছি জোরান মামদানির যে সম্ভাব্যতা নিয়ে আলোচনা হচ্ছে। এই আলোচনার সময় আমরা অনেক সময় বেশিরভাগ সময় দেখতে পাচ্ছি যে সংবাদ মাধ্যম এবং সামাজিক প্ল্যাটফর্মগুলোতে তার নামের আগে একটা বিশেষণ, যেমন মুসলিম শব্দটি কিংবা পরিচয়টি বিশেষভাবে তুলে ধরছেন। যেমন আমাদের পত্রিকাগুলোতে আমরা দেখছি আমাদের মুসলিম মেয়র প্রার্থী মামদানি। আরেকটা পত্রিকার শিরোনাম ছিল লন্ডনের পর এবার নিউ ইয়র্কে পেতে যাচ্ছে মুসলিম মেয়র। তো এই যে নির্বাচনী যে রাজনীতিতে কোনো প্রার্থীর নির্দিষ্ট ধর্মীয় পরিচয়কে এইভাবে আম, বিশেষায়িত করা কিংবা গুরুত্ব দেওয়া, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? একজন একজন কমিউনিটির লিডার, একজন কমিউনিটির আমাদের মেয়র হতে যাচ্ছেন যিনি নেতা, উনি তো সার্বজনীন, উনি সবার জন্য, কিন্তু অলওয়েজ যে ওনার নামের আগে আমরা যে আমাদের মুসলিম মেয়র, আমাদের মুসলিম মেয়র, এইভাবে আমরা বিষয়টা যুক্ত করছি, এটাকে আপনি কিভাবে দেখছেন মাহফুজ ভাই? আপনার মাহফুজ ভাই কাছে। আলোচনা করো, আমি একটা পয়েন্টের জায়গা দিয়ে নিই শুধু। আমরা মুসলমানরা এই শহরে কত পার্সেন্ট? ফিউ, 5, 6, 7, নট মোর দ্যান দ্যাট। তার জন্মগত হবে সে একটা মুসলিম ছেলে। অথচ আমি আপনার এক মিনিট নিয়ে নিলাম একটা আবেগের জায়গা থেকে, এখানকার বাঙালি মিডিয়া গুলো যেগুলা লিখছে, একটা আবেগের জায়গা থেকে মুসলমানের ঘরে জন্ম নেওয়া একজন রাইট। আমি ব্যক্তি মেয়র হতে যাচ্ছে। এটা আবেগের জায়গা। এটাকে কমিউনাল বা সাম্প্রদায়িক বা ধর্মকে উস্কে আহ, দেওয়া এগুলোর কোনো সম্পর্ক নাই মাহফুজ ভাই। সেটাই। পয়েন্ট। হ্যাঁ, না, এখানে আমি মনোরম একটা ভাই কথা বলি ওনার যে ব্যাখ্যাটা দিয়েছেন, আমরা দেখি মাহফুজ ভাই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করে, এবং এরপর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এই বিষয়টা নিয়ে। মাহফুজ ভাই প্লিজ। হ্যাঁ, আসলে প্রথমত আমাদের বাংলাদেশি মিডিয়াগুলোর মধ্যে প্রফেশনালিজমের অভাব রয়েছে। তারা মামদানিকে সমর্থন করতে গিয়ে আসলে মামদানিকে তারা ছোট ছোট করছে, বা মামদানির যে যোগ্যতা সেটাকেও তারা ছোট করে নিয়ে আসছে। আমরা আমরা দেখব মামদানি, এখানে আমি একটু আগেও বলেছি যে মামদানি কিন্তু সব ধর্মের মানুষের সমর্থন পাচ্ছেন। বিশেষ করে ইহুদিদের সমর্থন পাওয়াটা তার জন্য একটা বিরাট ঘটনা। তার মানে ডেফিনেটলি। সচেতন সচেতন ইহুদি যুব সমাজ তার পক্ষে বিশাল ক্যাম্পেইন করছে, এবং সেই কারণেই মামদানিকে আজকে আমরা দেখছি যে মামদানির ৮০,০০০ যে তার ভলেন্টিয়ার, তার মধ্যে হাজার হাজার ইহুদি যুবক, ইহুদি শিক্ষার্থীরা রাইট। রয়েছেন। আর কিন্তু আমরা বাংলাদেশি মিডিয়া যেটাকে তারা মুসলিম হিসাবে বলছেন যে প্রথম মুসলিম মেয়র পাবো, কিন্তু আমাদের বাংলাদেশি মিডিয়া কিন্তু বলছেন না যে মামদানি শিয়া ধর্ম অনুসারী, এবং আমাদের মুসলমানদের মধ্যে শিয়াদের প্রতি আমাদের সাধারণ সুন্নি মুসলমানদের যে মনোভাব, সেই রাইট। মনোভাব কিন্তু আমরা সব সময় শিয়াদেরকে আমরা সুন্নি মুসলমানদের একটা অংশ, বা এরা শিয়াদেরকে পূর্ণ মুসলমান হিসাবে দাবি অধিকার দেয় না।
এটা রাইট। বাংলাদেশেও না, বিশ্বব্যাপী না। আমরা দেখছি যে ইরাকে শিয়া মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। আমরা দেখছি বিভিন্ন জায়গাতে মধ্যপ্রাচ্যে শিয়া মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, পাকিস্তানে শিয়া মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। এদিকে একজন শিয়া মুসলমানের সন্তান, তাকে আমরা এখন আমাদের মুসলমান বলে যেভাবে প্রচার করছি, সেটা আসলে কি যে অজ্ঞতা অথবা তাদের মধ্যে যে জ্ঞানহীনতা। একটা ধর্ম নিয়ে বাড়াবাড়ি। আমি দেখছি যে আমাদের নিউ ইয়র্ক শহরের সাধারণ বাংলাদেশি মুসলমানরা তাকে যেভাবে মুসলমান হিসেবে ভাবছেন, আমাদের এখানে যারা মুসলিম উম্মা মুনা যারা, তারাও কিন্তু শিয়া মামদানিকে সমর্থন দিচ্ছেন। আসলে মুসলিম উম্মা কি শিয়া ধর্মাবলম্বী অন্য মানুষকে কি একইভাবে সমর্থন দিবেন? তাদের সংগঠনের সদস্যরা কি শিয়ারাও কি মুসলিম উম্মার সদস্য হন কিনা সেটাও আমার জানার আগ্রহ রয়েছে। তেমনি আমাদের যে মসজিদগুলোতে মামদানিকে আমার নিয়ে এখানে একটা যে প্রশ্ন আছে মাহফুজ ভাই, আমি এখানে বলি যে যেটা আপনি বলছেন, একটু আগে মনোয়ার ভাই বলে গেলেন যে এখানে বাঙালি মুসলমানদের সংখ্যাটা কিন্তু পরিসংখ্যান খুবই কম। সেটা বাঙালি যদি হয়ে মুসলমান সমগ্র মুসলমান, সমগ্র মুসলমান এখানে যদি নিউ ইয়র্ক শহরে অল্প হয়ে সমগ্র থাকে, মুসলমানরা 5%ও না, 5%ও না, সেটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে যখন মামদানিকে নিয়ে বাঙালিরা গর্ব করছে, ইন্ডিয়ানরা তো করছেই, মুসলমানরা করছে, তো সেটাকে আপনার কি মনে হচ্ছে কখনো এটা খুব বেশি আবেগ ঘন হয়েই এটা কিন্তু তারা আবেগ এটা ঘন এবং করছে? হ্যাঁ, বোকামি, ওভারওয়েলমিং হয়ে করছে। কিন্তু এই ওভারঅলমিং এই করছে। আবেগ ঘন জিনিসটা কি তার যে মানে তার যে মানে নিজস্ব মৌলিক যে গুণাবলীগুলো, যেটা উনি মেয়র পদে এসেছেন, সেই প্রক্রিয়াটাকে কি ব্যাহত করছে না, নাকি এটা একটা বহিঃপ্রকাশী আনন্দের? আমি সেটা সম্পর্কে বলতে এটা কিছুটা ক্ষতি করছে, কারণ তাকে মুসলমান প্রার্থী হিসেবে পরিচয় করে দেওয়াতে তার অন্যান্য যোগ্যতা বা তার অন্যান্য ভিশন, সে যে ভিশন নিয়ে আসছে, যেটা আমেরিকার নিউ ইয়র্কের তরুণ প্রজন্মকে আকৃষ্ট করছে, সেটা কিন্তু তার ধর্ম দিয়ে না, মাহফুজ ভাই, তার আমি আপনার কর্মসূচি সাথে দিয়ে, শতভাগ সহমত এই তার বিষয়টাতে। কর্মসূচি এই দিয়ে, তার বিষয়টাতে। ইনোভেটিভ আইডিয়া। এখানে নিউ ইয়র্কের যে মধ্যবিত্ত এবং ধ্বংসপ্রাপ্ত নিম্ন মধ্যবিত্ত সমাজের তরুণদের মধ্যে সে একটা স্বপ্ন দেখাচ্ছে, যে স্বপ্নের মাধ্যমে তারা তাদের শিক্ষার ব্যয় থেকে লাঘব পাবে, তারা তাদের এখানে তাদের পিতামাতার ব্যয় সংকুলনের জন্য এখানে আরো বেশি সম্পদের ব্যবহার করে নিউ ইয়র্ক শহরের মানুষের বাসস্থান, খাদ্য, চিকিৎসা, যেটা ইউনিভার্সাল হেলথ কেয়ার, এইসব বিষয়ে কাজ করবেন। এই জিনিসগুলোর প্রতি কিন্তু আমাদের বাঙালি বা বাংলাদেশি মুসলমান হিন্দু সবার কিন্তু তার কর্মসূচি ভিত্তিক ভাবে তাকে সমর্থন দেওয়া উচিত ছিল, তার ধর্মভিত্তিক পরিচয় চেয়ে। এবং সেই অনেক ক্ষেত্রে ধন্যবাদ, আমি এই সমর্থনটি, প্রশ্নটাই আপনার কাছ থেকে শুনতে সেই চাচ্ছি, ক্ষেত্রেই কিন্তু কতটুকু। তাহলে তারা প্রকৃতপক্ষেই জোহরান মামদানির সমর্থক হতেন, যে আমরা জোহরান মামদানিকে তার ইনোভেটিভ আইডিয়া, তার মানবতাবাদী, আমরা সমাজতান্ত্রিক চেতনা, সোশ্যালিস্টরা আসলে মানবতাবাদী। কমিউনিজম আর সোশ্যালিজমের মধ্যে পার্থক্য, কমিউনিজম একটা রাজনৈতিক মতবাদ যেটি কোনো রাষ্ট্র গ্রহণ করে থাকে, সেটা কমিউনিজম। কিন্তু যেটা সমাজতান্ত্রিক চেতনাটা একটা একটা কমিউনিস্ট রাষ্ট্র যেমন থাকতে পারে, তেমনি বুর্জুয়া রাষ্ট্র, যে রাষ্ট্রগুলোকে আমরা দেখি স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রগুলা, নরওয়ে, সুইডেন, ওইসব দেশে কিন্তু ওইসব দেশ সমাজবাদী রাষ্ট্র হিসাবে পৃথিবীতে সবচেয়ে প্রশংসিত। সমাজবাদী রাষ্ট্র, সমাজবাদী শহর হিসেবে গড়ে উঠলে এই শহরের সম্পদগুলো সুষম বন্টন হবে সব শ্রেণীর মানুষের মধ্যে। কোন সম্পদ? জনগণের, যারা অতিরিক্ত আয় করছে, যারা অতিরিক্ত অর্থের মানুষ, তাদেরকে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে। আমরা জানি যে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে ট্যাক্সের হার আপ টু 60%। সেই দেশের যদি বড় লোকরা এবং সবাই যদি 60% কর দেয় বলে সে দেশের জনগণ একটা সাম্যবাদী সমাজ পেয়েছে, যে সমাজে সম্পদের সুষম বন্টন হচ্ছে, এবং সুষম বন্টনটি মানবতাবাদী। এবং আমি মনে করি যে জোহরান মামদানির যে কর্মসূচিগুলো, সেটি হলো মানবতাবাদী কর্মসূচি, এবং মানবতাবাদী কর্মসূচির মাধ্যমে তিনি নিউ ইয়র্কের দরিদ্র থেকে আরম্ভ করে সব শ্রেণীর মানুষকে সেটি তা পৌঁছে দিবেন। আমি শুধু তাই না, আমি দেখেছি যে কয়েকটা ক্যাম্পেইন হচ্ছে, যে মিলিয়নিয়ার ক্লাব,
যারা মিলেনিয়ারদের একটি সংগঠন, তারাও কিন্তু জোহরান মামদানিকে সাপোর্ট করছেন। অনেকে বলছেন যে না, জোহরান মামদানি অতিরিক্ত ট্যাক্স ধার্য করলে এখান থেকে সবাই চলে যাবে ফ্লোরিডা অন্যান্য শহরে। কিন্তু আমরা দেখছি যে মিলেনিয়ারদের একটি ক্লাব বা মিলেনিয়ারদের একটি সংগঠন, তারাও কিন্তু জোহরান মামদানিকে সমর্থন করছেন এবং তারা বিজ্ঞাপনের প্রচুর মাধ্যমে সমর্থন তারা আছে। বলছেন যে এই শহরকে আমরা ভালোবাসি, এই শহরে আমরা ট্যাক্স দিয়ে আমাদের এই শহরকে সমৃদ্ধ করব। তার মানে সেই মিলেনিয়াররাও কিন্তু মানবতাবাদী বা সমাজতান্ত্রিক সমাজবাদী চিন্তায় নিজেদেরকে উৎসর্গ করছেন। সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশি কমিউনিটির উচিত ছিল তাকে একজন মানবিক প্রার্থী হিসাবে দেখা, যে মানবিক প্রার্থী সব ধর্ম এবং বর্ণের মানুষের কর্মসংস্থান বাসস্থানের জন্য কাজ করবেন। এবং সেই ক্ষেত্রে আমরা তাকে মুসলিম প্রার্থী না বলে আমরা বলতাম মানবতাবাদী প্রার্থী, এবং আরো বেশি তাকে আমরা সমর্থন দিতে পারতাম এবং তার বিরুদ্ধে কোনো বিভেদ তৈরি হতো না। অসংখ্য ধন্যবাদ মাহফুজ ভাই। আমি এইটাই আসলে আমি শুনতে চেয়েছিলাম আপনার কাছে। আপনি আরো সুন্দর করে ব্যাখ্যা করলেন। আমার কাছে এটা মনে হলো যে একজন নেতা যিনি আমাদের পুরো নিউ ইয়র্ক সিটিটাকে প্রতিনিধিত্ব করবেন, আমাদের জন্য কাজ করবেন, আমাদের শিশুদের জন্য, হোমলেসদের জন্য, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের চাকরি ব্যবস্থার জন্য কাজ করবেন, সেইখানে আমরা জানি আমরা বাঙালিরা আবেগী, কিন্তু সেইখানে আমরা যদি একটা লিডারকে এইভাবে মুসলিম লিডার বলে একটা একটা একঘরে করে ফেলি, এই জিনিসটা চাইতে সার্বজনীনভাবে তাকে আমাদের ডিসপ্লে করা উচিত ছিল। আপনি ঠিক বলেছেন যে আসলে আমাদের প্রফেশনালিজমে আমাদের একটু দুর্বলতা আছে। তো আমাদের নাসির খান পলের কাছে যাচ্ছেন, সোহানা নাজনীন। হ্যাঁ, নাসির খান পল অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন, ওনার কাছে শুনবো। এই একই ব্যাপারটা নিয়ে আমরা আসছি। নাসির খান পল, যেটা অনেক সময় ধর্মীয় পরিচয়কে প্রতিপক্ষের একটা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবং বিভেদ সৃষ্টি করে ফেলে। যেমন এটাও মামদানির ক্ষেত্রে ঘটেছে। আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি যে কুমু অভিযোগ করেছেন যে মামদানির কিছু অবস্থান শহরে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা মর্যাদার জন্য হুমকি তৈরি করে ফেলেছে, এবং মামদানির বক্তব্য ইহুদিদের বিরুদ্ধে ঘৃণার আবহকে উস্কেও দিয়েছে। মামদানি একাধিকবার গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ করেছেন, কুমো এটা নিয়ে সমালোচনা করেছেন। অপরদিকে স্লিওয়া অভিযোগ করেন যে মামদানি নাকি বিশ্বব্যাপী জিহাদকে সমর্থন করেন। তো এই যে প্রশ্নগুলো যেগুলো একই জায়গায় যাচ্ছে, যে এটা একটা মুসলিম হিসাবে যেহেতু উনি দাঁড়িয়েছেন, সেই জন্য সমস্ত মানে নীতিগতভাবে তার অবস্থানকে কেন্দ্র করে এই সমালোচনাগুলো হচ্ছে, নাকি কোনো কারণে যে তিনি প্রথম মুসলিম যিনি শহরটির নেতৃত্বে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন? কি মনে হয় আপনার, নাসির খান পল? ধন্যবাদ। আমি অনেকক্ষণ ধরে চুপচাপ ছিলাম, কিছু কোশ্চেনের উত্তর দিতে চাই। মনোয়ার সাহেব কিছু বলে গেছেন, সাংবাদিক সাহেব সুন্দরভাবে গুছিয়ে এমনভাবে বলেন যে দর্শক বিশ্বাস করে ফেলেন। সুইট টক সবসময় বিশ্বাস করবেন না। প্রথমেই বলি, উনি যেমন বলেছেন প্রস্টিটিউশন লিগালাইজের ব্যাপারে, যে আমাদের কুমো সাহেব প্রস্টিটিউশন করতে যায় ধরা পড়েছেন। সরি, আপনার ইনফরমেশন সাংবাদিক সাহেব রং। কুমো সাহেবের এগেনস্টে যেটা এলিগেশন ছিল, তার অফিসে যারা কর্মরত মহিলা ছিলেন তারা কিন্তু রাস্তার প্রস ছিলেন না। 13 জন কর্মরত তার অফিসে কাজ করত, সেই সব মহিলার গায়ে উনি হাত দিয়েছেন। অতএব এটা একটু কারেকশন করে দিলাম আপনার। আপনি রাস্তার প্রস নিয়ে কোমো ধরা পড়েননি, এবং ওটা একটা বাইডেন সাহেবের প্রেসিডেন্ট হওয়ার জন্য একটা কৌশল ছিল কোমোকে এই পদ থেকে সরিয়ে দেওয়ার। সেই কৌশল আজকে নাই আলাপ করলাম। তারপরে আপনি বলেছেন প্রস্টিটিউশন, যে এটা প্রস্টিটিউশন হলে একটা অ্যালোকেট এরিয়ার মধ্যে চলে যাবে। ইউ আর আবার রং, আপনি আবার রং। এটা অ্যালোকেট এরিয়ার কথা মামদানি সাহেব কিছুই বলেননি। এখন আপনি যদি মামদানির পলিসি মেকার হয়ে যান তাহলে ডিফারেন্ট ব্যাপার। মামদানি কি বলেছে সেটাই আমি বলি। এখন যদি কোনো একটা প্রস্টিটিউট এসে, পল খান, আমি এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছি, আমাকে যদি সেই খদ্দের খুঁজে একটা প্রস্টিটিউট, আমি তাহলে পুলিশকে যদি কল করি, পুলিশ আসে সেই প্রস্টিটিউটকে অ্যারেস্ট করতে পারবে। বিকজ রাইট নাও ইজ এ অফেন্সিভ, ইলিগাল, তাকে অ্যারেস্ট করতে পারবে। কিন্তু মামদানি সাহেবের আমলে এই 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 প্রস্টিটিউটটা যদি মসজিদের সামনে খদ্দের খুঁজে, তাহলে আমি পল খান কল করলে সেই প্রস্টিটিউটটা অ্যারেস্ট হবে না।
এটা আপনাকে দর্শকদের বুঝতে হবে। এটাই হলো আপনার অফেন্সিভ না, সেটা আর অফেন্সিভ থাকবে না। এটা তাদের মানে গতিবিধি সমাজের যে কোনো স্থানে থাকবে, আপনি তাকে বাধা দিতে পারবেন না। যেমন আমি আগেও বলেছি, পার্ক বলেন, ধর্ম উপাসনা বলেন, আপনার যেইখানে বলেন, রাস্তায় বলেন, আপনার নেবারহুডে বলেন, সেই গতিবিধিটা আর অফেন্সিভ থাকবে না। আপনার এই ব্যাখ্যা খুবই ভুল ছিল। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে ক্যাপিটালিজমের কথা, মাহবুব সাহেব যে বললেন যে আপনার হিন্দুদের ভোটটা, উনি হিন্দুদের ভোট পাবেন, উনি খ্রিস্টানদের ভোট পাবেন, উনি ইহুদিদের ভোট পাবেন। আমার মনে হয় না কুমোর সাহেব হিন্দুদের ভোট পাচ্ছেন। আমাদের কাছে যেটা রিপোর্ট আছে তাতে নিউ ইয়র্ক শহরে 350,000 হিন্দু ভোটার আছেন, সনাতন ধর্মাবলী, ইনক্লুডিং ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, যেটাই বলেন। এবং তারা ইন্ডিয়ানরা মামদানিকে ভোট দিচ্ছে না, যেহেতু উনি বলেছেন যে মোদি সাহেব যদি নিউ ইয়র্ক শহরে আসে এবং তাকে যদি তার সঙ্গে এক টেবিলে বসতে হয়, উনি বসবেন না। এটা হিন্দুরা অফেন্সিভ নিয়েছে। অথবা ওই জায়গায় রং হিন্দুদের ভোটটা কিন্তু কুমুর সাহেবের দিকে যাচ্ছে। এখন আপনি বলছেন যে এই মানে মামদানি সাহেবের যে সিস্টেম, এখানে উনি বলছেন বড় লোক হওয়াটা ইস এ কার্স, এটা অভিশাপ। মামদানি সাহেব যখন মেয়র চালাবেন, যারা বড় লোক তাদেরকে পানিশমেন্ট দিবেন। কেমন করে পানিশমেন্ট দিবেন? আপনি যা ইনকাম করবেন, আপনি তো আপনার মেধার দ্বারা, হ্যাঁ, আপনার সম্পদ দ্বারা আপনি একটা সম্পদ অর্জন করছেন। এটা তো আপনি নিয়ে, এই একটা লেজি লোক আছে যে কাজ করতে চায় না, সুস্থ সবল লোক, যারাই আনএমপ্লয়মেন্ট খায়, যাই দেখেন, যারাই হোমলেস, যারা সেকশন 8 খায়, ফুড স্ট্যাম্প খায়, BMW গাড়ি চালিয়ে নিয়ে এসে ফুড স্ট্যাম্প নিয়ে চলে যাচ্ছে। তো এইসবকে তো আপনি ইনকারেজ করতে পারেন না। আপনি যদি আমাদের জাতটাকে একটা মানে হ্যান্ড আউট জাত, ফকিরের জাত বানিয়ে দেন, তাহলে তো হবে না। আপনি বাঙালিকে, যারা আমরা এখানে এসেছি, আপনাদের ড্রিম দেখাতে হবে ক্যাপিটালিজমে। যে আজকে অনেকে আছে যারা বেসমেন্টে থাকতো, আজকে তারা বাড়ির মালিক। অনেকে আছে যারা গরিব ছিল, 4-5 জন ফ্যামিলি মেম্বার নিয়ে কাজ করে তারা বড়লোক হচ্ছে। এই স্বপ্নরা মামদানি সাহেব ভেঙে দিতে চাচ্ছে। এই স্বপ্ন যদি ভেঙে দেয়, তাহলে আপনার মধ্যে তো ইন্সপিরেশন থাকবে না। আপনি বড় হয়ে কি করবেন? আপনার সম্পদটা তো সে ওই আলসি একটা লোক যে বসে আছে, কাজ করে না সারাদিন, আপনার টাকাটা নিয়ে তাকে দিয়ে দেবে। ইটস নট গোইং টু ওয়ার্ক। ক্যাপিটালিজমে আপনার স্বপ্ন দেখাতে হবে। আমরা সেই স্বপ্ন দেখতে চাই। আমরা আমাদের নিউ জেনারেশনকে এমন একটা শহর দিয়ে যেতে চাই, এমন একটা দেশ দিয়ে যেতে চাই যেখানে তারা স্বপ্ন দেখবে। এই স্বপ্ন কিন্তু আমাদের এই কমিউনিস্ট মেন্টালিটি মামদানি সাহেব একেবারে ধ্বংস করে দেবে। এখন মামদানি ব্যক্তিগতভাবে আপনার লোক কেমন, ব্যক্তিগতভাবে আমি যেটা দেখছি, উনি গত শুক্রবারে ব্রঙ্কসের একটা মসজিদের জুম্মার নামাজ পড়ে বের হয়ে, জাস্ট জুম্মার নামাজ থেকে বের হয়ে এসে সে প্রেস কনফারেন্স করেছে ইন ফ্রন্ট অফ অল দ্য মুসল্লিস। উনি বলছেন আমার একজন আন্ট, এবং ওই সময় উনি তো কর্ন আর্টিস্টের মতো ব্যবহার করেন, হ্যাঁ, ড্রামা করেন অনেক, এই জন্যই খুব পপুলার। সুইট টকাররা সবসময় কিন্তু পপুলার হয়। উনি বলছেন, কেঁদে কেঁদে বলছেন, ও সবসময় তো ওনার একটা হাস্যোজ্জ্বল মুখ থাকে, সেদিন উনি কাঁদছে। দ্যাটস অ্যানাদার পলিটিক্স। কেঁদে বলছে 9/11-এর সময় আমার আন্টকে আমি সাবওয়েতে যেতে ভয় পেত, কেননা সে হেজাব পড়তে পারবে না, তাকে হেজাব পরে সাবওয়েতে উঠতে দিবে না। তো সেই আন্ট আমার হেজাব পড়তে পারেনি। পরে যখন ইনভেস্টিগেশন করা হলো, দেখা হলো 2001 থেকে 2005 তার আন্ট আমেরিকায় ছিল না, সেই মহিলা আমেরিকায় ছিল না। সে এটা বলে কাঁদছে ইন ফ্রন্ট অফ এভরিবডি। তারপরে সেই মহিলার আরেকটা রিসেন্ট ফটো নেওয়া হয়েছে, এই মহিলা, তার আন্ট, সোকল আন্ট, জীবনে কোনোদিন হেজাব পরেননি। তো এই ধরনের একটা মেয়র হতে যাচ্ছে, সে একেবারে রেড হ্যান্ডেড কট করছে, সে মিথ্যা বলে। তারপর একটা দেখেন, সে গরিব গরিব বলে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। সে আসলেই মাল্টাই মিলিনিয়ার একটা লোক। সে ট্রাস্ট ফান্ড বেবি। আমেরিকানরা এইসব ধরনের ছেলেকে বলে ট্রাস্ট ফান্ড বেবি। বাবা মা বড় লোক, এই জীবনে কোনোদিন চাকরি করেনি।
একটাই চাকরি করেছে, অ্যাসেম্বলিম্যান। সে এবং তার ওয়াইফ $200,000 বেতন পায়। 200,000। সেই 200,000 বেতন পাওয়ার পরও সে অ্যাস্টোরিয়ায় একটা লো ইনকাম হাউসের বাড়িতে থাকে। চিন্তা করে দেখেন, যেই রক্ষক সেই ভক্ষক। সে গরিব গরিব করে পাগল হয়ে গেছে। আর এই আমাদের মতন লো আইকিউর যারা লোক আছে তারা পাগল হয়ে গেছে মামদানিকে ভোট দেওয়ার জন্য। গরিবের বন্ধু আসেন, একটু আগে মাহফুজ সাহেব বললো আমাদের গরিবের বন্ধু, গরিবকে সবকিছু দিবে, ফ্রি গ্রোসারি, ফ্রি বাস, ফ্রি ফুড, ফ্রি এভরিথিং। সেই গরিবের বন্ধু গরিবের হক মেরে বসে আছে। তো চিন্তা করে দেখেন এখন এই এটা তো তার মোরালি সে কতখানি রং, এটা আমরা বুঝতেই পারছি। আমরা হয়তো হয়তো এই একটা জোয়ারে মামদানি মেয়র হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় না 2 বছরের বেশি উনি টিকতে পারবেন। এই শহরটা আমাদের প্রিয় শহর। আর সবচেয়ে বড় কথা, উনি বলছেন রেন্ট ফ্রিজ। নাজনীন, আপনি আমাকে একটা কোশ্চেন করেছিলেন, রেন্ট ফ্রিজ করলে আপনারা দেখেন আমাদের মতন ল্যান্ডলর্ড যারা আছে সবাই তো, আবার অনেক ল্যান্ডলর্ড আছে হয়তো ওটাই তাদের মেইন ইনকাম রেন্ট থেকে। রেন্ট যদি ফ্রিজ হয়ে যায় তাহলে এরা রেন্ট বাড়বে না, কিন্তু প্রতি বছর একটা ল্যান্ডলর্ডে, আপনারা যারা বাড়ি ওন করেন, আপনার ট্যাক্স বেড়ে যাচ্ছে, আপনার পানির বিল বেড়ে যাচ্ছে, আপনার গ্যাস ইলেকট্রিক বিল বেড়ে যাচ্ছে, হিটের বিল বেড়ে যাচ্ছে। আপনি টিকিট তাহলে আনুষাঙ্গিক ভাবে ওগুলো তো কমাতে হবে, না হলে তো রেন্ট ফ্রিজ করে কোনো লাভ নেই। রেন্ট ফ্রিজ করে দেবেন আপনি, আর আমাদের ওইসব কমাবেন না। প্রপার্টি ট্যাক্স এভরি ইয়ার বেড়ে যাচ্ছে, ইটস নেভার গোয়িং টু ওয়ার্ক। তাহলে হবে কি, বিল্ড করতে হবে। উনার কোনো আইডিয়াই নেই। কুমো সাহেব এইচপিডির এই ছিলেন, সেক্রেটারি ছিলেন ওবামা সাহেবের আমলে। সে অনেক নিউ ইয়র্ক শহরে বিল্ডিং বিল্ড করেছে। আজকে আমি নিজেও বিল্ডিং বিজনেসের সঙ্গে জড়িত। বিল্ডাররা বিল্ড করে না কেন? আপনি বিল্ড করলেই সিটি বলছে আপনার বড় একটা অংশ লো ইনকাম হাউজিং এর লোককে দিয়ে দিতে হবে। তো আমি যদি বিজনেসম্যান হই, আমি একটা বিল্ড করলাম 20 ফ্যামিলি হাউস, তার মধ্যে 10টা ফ্যামিলি যদি আমাকে লো ইনকামে দিয়ে দিতে হয়, আই কুডন্ট মেক মানি, আই কুডন্ট সার্ভাইভ। দ্যাটস ওয়াই নিউ ইয়র্ক শহরে বিল্ডিং একেবারে স্টপ হয়ে গেছে। আর মামদানি আসলে তো একেবারে জিরোই হয়ে যাবে। কিন্তু পল ভাই, মামদানি যেই ধাপে ধাপে যে 2030 পর্যন্ত $30 যে ন্যূনতম মজুরির কথা বললেন, তারপর প্রিকে থেকে 5th গ্রেড পর্যন্ত যে সে তার সর্বজনীন যে শিক্ষা ব্যবস্থাটা, এই বিষয়গুলো কিন্তু, এগুলো তো আমাদের শহরবাসীর যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত তাদের উপর কিন্তু অনেকটা আর্থিক চাপ কমাবে। এটা কিন্তু পজিটিভ দিক তার। দেখেন, ওই গরিব গরিব লোক অনেক সময় স্বপ্নের মধ্যে অনেক পেট ভরে রসগোল্লা খায়। স্বপ্নের মধ্যে কিন্তু রসগোল্লা খায় পেট ভরে, আচ্ছা আবার স্বপ্ন ভেঙে গেলে দেখে কিছুই নেই। তো আচ্ছা আচ্ছা। আপনি, মামদানি সাহেব সবই ফ্রি করে দিবে, কিন্তু উনি বলছে না টাকার উৎসটা কোথা থেকে হবে। আপনি যদি সবই ফ্রি করে দেন, মানে এডুকেশন ফ্রি করছেন, আপনি খাওয়া দাওয়া ফ্রি করে দিচ্ছেন, বাস ফ্রি করে দিচ্ছেন, স্কুল এডুকেশন, আপনার টাকাটা কোথা থেকে আসবে? আপনি যে এই যে মিলিনিয়ারদেরকে যে আপনি এনিমি বানিয়েছেন, আপনার কাছে 52% আপনি যদি একটা লোকের ট্যাক্স দিয়ে দেন, তার মানে $1 কামালে সে আপনার 48 পয়সা তার পকেটে আসবে, 48 সেন্ট। 52 সেন্ট আপনি গভর্নমেন্ট নিয়ে যাবেন, নিয়ে যায় আপনার ওই আলসা লোক যারা জেনারেশন ওয়াইজ ওয়েলফেয়ার খাচ্ছে, যে বিএমডব্লিউ গেলে চালাই আসে, ফুড স্ট্যাম্প খাচ্ছে, এইসব লোককে আপনি পালবেন। এই প্রশ্নটা কিন্তু সবসময় থেকে গেছিল যে কেউ কারোর দেওয়া ট্যাক্সের টাকা দিয়ে অন্যরা উপকৃত হচ্ছে, বা অনেকে অ্যাবিউজ করে। একটা সিস্টেমে কিন্তু সবাই উপকৃত হয় না, একটা সিস্টেমে কিছু মানুষ অ্যাবিউজ করে। আপনি ফুড স্ট্যাম্পের কথা বলছেন, এটা কিন্তু আসলে একটা গরিব মানুষদেরকে, যারা পভার্টি লেভেলের নিচে, তাদেরকে সাহায্য করার জন্যই কিন্তু তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এগুলার ভিতরে অ্যাবিউজ ঢুকে যায়, এবং এই সিস্টেমের ভেতরে ঢুকে এগুলা ঠিক করাটা। ধন্যবাদ পল ভাই, আপনি আমাদের সাথে থাকেন। আমি এরকমই একটা প্রশ্নে মনোয়ার ইসলামের কাছে ফেরত যাচ্ছি, যে একটু আগে নাসির খান পল যে বললেন যে সবাই একটা স্বপ্নের ভেতরে রসগোল্লা খাচ্ছে, আমি এরকম একটা প্রশ্নে আসি তাহলে, যে জোহরান মামদানি ধাপে ধাপে ন্যূনতম মজুরি $30 উন্নত করার কথা বলছেন। তবে মেয়র প্রার্থী কার্টিস লিওয়া বলেছে যে জোহরান মামদানি বাস্তবতার সঙ্গে নয়, বরঞ্চ কল্পনা জগতে বিচরণ করছেন। তো অন্যদিকে মামদানির সার্বজনীন বিনামূল্যে বাস পরিষেবা সংক্রান্ত প্রস্তাব নিয়ে অ্যান্ড্রু কুমো মনে করে যে এই পরিকল্পনা ধনীদের ভর্তুকি দেবে, ড্যামারেজ দেবে অনেক, এবং মামদানি যে $30 ন্যূনতম মজুরির কথা
আহ, প্রস্তাব করেছেন সেটা অর্থনীতির উপরে কতটুকু প্রভাব হতে পারে, বা বিনামূল্যে বাস পরিষেবা কার্যকর হলে সমাজের কোন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ নাজনীন। বিষয়টা হলো যে কি, যে আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে বসবাস করছি, হুম হুম। এবং ডেমোক্রেসির বিউটিটা হলো ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে আমরা সুস্থ এবং সুন্দরের পথে পা বাড়াবো। মামদানি কিন্তু সিজনাল পলিটিশিয়ানের মতো আসেনি। এটা একটা ওয়ান কাইন্ড অফ রেভলিউশন বলতে পারে। সে একটা জোয়ার তৈরি করছে, একটা চিন্তার বিকাশ ঘটানোর চেষ্টা করছে। আমি সিটিতে জব করি। ডু ইউ বিলিভ, 8 ঘন্টা কাজ করে আবার 4 ঘন্টা যদি আমি ওভারটাইম করি, আমাকে 40% ট্যাক্স দিতে হয়। আমরা যারা মাঠে কাজ করি, যারা মিডল ক্লাস টাইপের বা হোয়াইট বলবো না, ব্লু কালার জব যদি বলি, আমরা 40% যদি ট্যাক্স দিতে পারি, হুম হুম। আমাদের বিলিয়নিয়াররা, এটা কিন্তু আমাদের ইনকামের সাথে, এটা কিন্তু প্রফিটের উপর ট্যাক্স না। আমি 50 টাকা আওয়ার বা 40 টাকা আওয়ার যখন করি, ওখান থেকে 40% ট্যাক্স চলে যাচ্ছে, আমার ব্লাড মানি। হুম হুম। বিলিয়নিয়ারদের উপরে যে ট্যাক্সটা বসানো হয়, 5%, 7%, 8%, এটা কি ডেমোক্রেসি? এটা নিয়ে কিন্তু আমারও প্রশ্ন আছে যে কেন এখন এটা হবে প্রশ্নটা হলো, এত এবং উঁচু নিচু। বিলিয়নিয়ারদের যে ট্যাক্স গুলো হয়, হুম হুম। মনে করেন আপনি একটা বিজনেস করছেন, ওকে, $1 বিলিয়ন প্রফিট করেছেন, আপনার ইনভেস্টমেন্ট কত সেটার উপর ট্যাক্স হচ্ছে না। হুম হুম। আমার ইনকামের, আমার ব্লাড মানির উপরে যদি 40% ট্যাক্স হয়, আপনার প্রফিটের উপর যদি 40% ট্যাক্স হতে অসুবিধা কোথায়? এবং নিউ ইয়র্ক সিটিতে যত বিলিয়নিয়ার আছে, হুম হুম। সো এক্সাম্পল, এখন তারা 10% ট্যাক্স দেয়। এইটা যদি 20% প্রফিটের উপর ট্যাক্স, কিন্তু আমি বলছি তাদের মূলধনের উপর ট্যাক্স না, এইটা যদি 20% হয়, এইরকম নিউ ইয়র্ক সিটি 10টা চালানো যাবে, যে পরিমাণ বিলিয়নিয়ার আছে। অর্থাৎ আপনার ট্যাক্সেশন মানেই হলো গরিবদের গলায় চেপে ধরা না। ট্যাক্সেশন মানেই যে ধনীরা বিলিয়নিয়াররা নিউ ইয়র্ক সিটি পালিয়ে সবাই অন ফাইন মর্নিং নিউ ইয়র্ক সিটি ত্যাগ করে তা যাবে না। অনেক বিলিয়নিয়ার কিন্তু এই ট্যাক্সেশন। সুতরাং আপনার সুষম যে একটা নীতিমালা তৈরি করা, সেটাকে করতে হবে, সেটার মামদানি পথ দেখাচ্ছে। আপনি বাসের কথা বলছেন, আমি ব্রঞ্জে থাকি, গরিব এলাকায় থাকি, 60% পিপুল বাসের পেই করে না, টিকিট কাটে না, অলমোস্ট ফ্রি। তো যদি এইটা, এই জিনিসটাকে লিগালাইজ করা হয়, যে ওকে, একটা লিমিট যাদের ইনকাম পর্যন্ত আছে, অলরেডি কিন্তু আছে, আপনার নিম্ন আয়ের লোকজন কিন্তু ফেয়ার ফেয়ার যারা দেওয়া টিকিট হচ্ছে। দেওয়া যায় দেওয়া হচ্ছে। আছে। হুম হুম। সেই জায়গায় যদি একটা লিমিট করা হয়, অসুবিধা কোথায়? আপনি ওকে $1 বিলিয়ন পাচ্ছেন না, কিন্তু মানুষ যে তাদের, মানুষ জাম করে কখন? এই যে টেনিস যে যান, আপনি দেখেন যে টেনিস সাবের ওই ব্যারিকেডটা মেরে জাম্প করছে, কারণ লোকটার কাছে পয়সা নাই। পয়সা নেই, ক্রাইম করছে। যদি মানুষকে নিশ্চয়তা দেওয়া হয়, কাজের ব্যবস্থা করা হয়, এই যে আপনি $30 কথা বললেন, যদি তার চাহিদার সাথে তাল মিলিয়ে তার বেতনটা রাখা হয়। আমাদের ইউনিয়ন গুলো কি করে? আমরা তো জব করি, 10 বছরে কোনো স্যালারি রেঞ্জ হয়। নিউ ইয়র্কের মতো ব্যয়বহুল শহরে সমতা রেঞ্জ আসা হয়। দরকার। $17 আপনার নট ঘটনা এনাফ। হলো যে আমাদের এমন একজন লিডার দরকার, সমতা আনা। যে ভীষণ থাকবে, মানুষের মানুষের বেদনাটা বুঝবে, মানুষের জন্য কাজ করবে, এই প্রতিশ্রুতি নিয়ে একজন নেতা সামনে এসেছেন। লেটস ট্রাই। আমি বলবো তার অভিজ্ঞতা নাই, বলে ভাই কাজ না করলে তার অভিজ্ঞতা হবে কোথায়? তো লেটস ট্রাই। ওকে, ইফ ইউ ফেল, আমাদের মেয়র আসবেন, কিন্তু তার মানে আপনি কাউকে আসতেই দিবেন না। সেই আপনি নারী নির্যাতনের কথা যেটা বলছেন, ভাই ঘরের ভিতরে
একজন কর্মচারীকে, আমার সাবঅর্ডিনেটকে গায়ে হাত দেওয়ার চেয়ে প্রস্টিটিউশনের নির্দিষ্ট এলাকায় যান। আর লিগালাইজ প্রস্টিটিউশনকে একটা আইনের মাধ্যমে, একটা কাঠামোর মাধ্যমে আনা হবে। মানে না যে পার্কে পার্কে ঘুরবেন, মসজিদের সামনে গিয়ে প্রস্টিটিউটকে ছেড়ে দিবেন, তা না। মৌলানার হাত ধরে বলবে চলেন আমরা কাজটা করে ফেলি, তা না। লিগালাইজ করলে এটা আরো বন্ধ হবে। জ্যাকসন হাইটের সাবওয়ের নিচে যেগুলো আমরা দেখি সেগুলো বন্ধ হবে, একটা ব্যবস্থার মধ্যে করতে হবে। তো একটা লোক যদি ভালো কথা বলে, তার ব্যাখ্যাটা অনেক ভাবে দেওয়া যায়। আবারও যে পল ভাইয়ের অনেক বক্তব্য শুনেছি, পল ভাই ভালো বক্তা এবং উনি জোরালো কণ্ঠে সবকিছু বলতে পারেন। বা রিয়ালিটিটা হলো, বিরোধিতার কথা বিরোধিতা না, একটা ইয়াং ছেলে 34 ইয়ার্স ওল্ড, আমাদের সন্তানরাও এরকম বয়সী, যদি ট্রাই, তারা তো হোপ তৈরি করেছে মানুষের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে একটা আকাঙ্ক্ষার প্রতিফলন নিয়ে আসছে। লেটস হিম ট্রাই। আমরা কি ভালো পেতেই পারি? আর টেনে ধরবো কেন ভাই? তুমি কে হে? তাকে সুযোগ দেওয়া হোক। মুসলমান তুমি কে হে? 34 বছর বয়স, তোমার কোনো অভিজ্ঞতা নাই। ডোন্ট ডু দ্যাট, লেট হিম ট্রাই। প্রতিটা কাজের, থ্যাংক ইউ। প্রতিটা মানুষেরই শুরু আছে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসেরই শুরু আছে। আমরা কেউই অভিজ্ঞতা নিয়ে জন্ম নেই না, আমাদের কাজ করে করে অভিজ্ঞতা হয়। আর সেই ক্ষেত্রে আমাদেরকে কাজের সুযোগ দিতে হবে, আমাদের নতুনদের সুযোগ আর একটা দিতে হলো হবে। যে যে জি। আমেরিকার যে সিস্টেমটা, ইকোনমিক সিস্টেম বলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ, একটা কাঠামোর মধ্যেই নিউ ইয়র্ক সিটিতে একটা মেয়র সোশ্যালিস্ট ডেমোক্র্যাট নির্বাচিত হলেই সবকিছু ভেঙে তছনছ হয়ে যাবে না, তার হাত পা বাঁধা। কিন্তু সে যে প্রমিজের কথা বলছে, এই আইনগত কাঠামো মধ্যে থেকেই মাপদানিকে কিন্তু করতে হবে। মাপদানি জেতা মানে অন ফাইন মর্নিং হুইসেল দিলাম, নিউ ইয়র্ক সিটি কমিউনিস্ট সিটি হয়ে গেল, দ্যাট ডাজ নট মিন দ্যাট। Right. উই হ্যাভ টু রিয়ালাইজ। থ্যাংক ইউ। ধন্যবাদ মনোহর ভাই আপনাকে। তো আমরা একটু মাহফুজ ভাইয়ের কাছে ফিরে যাচ্ছি। মাহফুজ ভাই চলে এসেছেন আমাদের সাথে। তো অ্যান্ড্রু কোমুকে নিয়ে আমরা বলছি। কোমুর যে প্রতিশ্রুতি দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে আগামী 10 বছরে উনি 5 লাখ সাশ্রয়ী অ্যাপার্টমেন্ট নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন এবং বেসরকারি কর প্রণোদনা ও জোনিং শিথিলের প্রস্তাব করেছেন। কুমু আগামী 5 বছরে পাবলিক হাউজিং এ $2.5 বিলিয়ন বাড়তি তহবিল এবং ভাড়াটিয়া সুরক্ষা আরো আইনজীবী ভারত ভারত ভাড়াটিয়া সুরক্ষায় তিনি আরো আইনজীবীদেরকে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। এখন বিষয়টা হচ্ছে যে কোমো গভর্নর থাকাকালে ওনার প্রিভিয়াস রেকর্ড যেটা বলে, তিনি কিন্তু অ্যাডভান্টেজ ভাড়া ভাউচার যে কর্মসূচিটা ছিল, কর্মসূচির তহবিলটা কিন্তু কাটছাঁট করার জন্য চাপ দিয়েছিলেন এবং যার ফলে সিটি হল সেই কর্মসূচি কিন্তু বন্ধ করতে বাধ্য হয়। তো সমালোচনা যে জিনিসটা আসছে, এটা আমার কথা নয়। আর সমালোচনা যে জিনিসটা হচ্ছে এই বিষয়টা নিয়ে যে কোমো আজকে যেই প্রতিশ্রুতিটা দিয়েছেন, 5 লাখ সাশ্রয়ী অ্যাপার্টমেন্ট এবং 5 বছরে পাবলিক হাউজিং এ $2.5 বিলিয়ন বাড়তি তহবিল এবং ভাড়াটিয়া সুরক্ষায় আইনজীবী নিয়োগের বিষয়টা, এইটা কি তার অতীতের রেকর্ডের সাথে আম, কতটা বাস্তবসম্মত বলে আপনি মনে করেন? গভর্নর কুমু যখন গভর্নর ছিলেন, তিনি শুধু নিউ ইয়র্ক সিটির গভর্নর ছিলেন না, তিনি নিউ ইয়র্ক স্টেটের গভর্নর হিসাবে নিউ ইয়র্কের নিউ ইয়র্ক স্টেটের প্রতিটা অঞ্চলের সুষম উন্নয়নের জন্য তাকে কাজ করতে হয়েছে, চিন্তা ভাবনা করতে হয়েছে। আমরা আজকে মেয়র প্রার্থী হিসাবে যখন কুমুকে দেখব, তখন তার গভর্নর হিসাবে নিউ ইয়র্ক সিটির, শুধু নিউ ইয়র্ক সিটির জন্য তিনি কি করেছেন সেটা বললে তার প্রতি অন্যায় হবে। আমরা জানি গভর্নর কুমু যে নিউ ইয়র্ক স্টেটে যে স্ট্রাকচারাল মানে স্থাপনা যেসব তৈরি করেছে নিউ ইয়র্ক স্টেটে গত 50 বছরে, তার সময়কার আগের 50 বছরে যেসব রাস্তাঘাটগুলো অকেজো হয়েছিল সেগুলোকে উনি উন্নত করেছেন। আমরা লাগোডিয়ার মতো, যেটি সবচেয়ে ওয়ার্স এয়ারপোর্ট ছিল, সেটাকে নাম্বার 1 এয়ারপোর্টে উন্নীত করার পেছনে কুমুর অবদান রয়েছে। তা এখন নিউ ইয়র্ক সিটির জন্য গভর্নর হিসেবে তিনি কি করেছেন সেটা নিয়ে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের প্রার্থী কুমো আর গভর্নর কুমো দুজন কিন্তু দুটি সত্তা। আমরা এখন তাকে দেখব যে সে যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে একই জিনিস, যেমন
আমরা বলছি যে উনি 5 লক্ষ হাউজিং করবেন। তাহলে যদি বলা হয় মামদানি ফ্রি বাসের জন্য পয়সা কোত্থেকে পাবেন, তিনিও এই 5 লক্ষ, সেটা কি স্টেট গভর্নর থেকে আরম্ভ করে ফেডারেল সাহায্য কি তিনি পাবেন? কারণ তিনি ডেমোক্রেটিক প্রার্থী নন। তিনি বিজয়ী হলে ডেমোক্রেটিক গভর্নর এবং একই সাথে আপনার হোয়াইট হাউস আরম্ভ করে সব জায়গায় তিনি সমর্থন পাবেন কিভাবে? বরঞ্চ আমরা মনে করি মামদানি জয়ী হলে তিনি ডেমোক্রেটিক প্রার্থী হিসাবে জয়ী হবেন। ডেমোক্রেটিক প্রার্থী নৈতিকভাবে মামদানিকে সমর্থন করবে। আমরা দেখেছি যে এখান গভর্নর হকুল তাকে সমর্থন করেছেন। নিউ ইয়র্কের মেয়র হিসাবে নির্বাচিত হলে গভর্নরের সহায়তা পাবেন, তার মাধ্যমে তিনি হাউজিং সমস্যা অনেক কিছু সমাধান করতে পারবেন। অপরপক্ষে কুমো যদি নির্বাচিত হন, গভর্নরের সাথে তার দা কুমড়া সম্পর্ক, সেক্ষেত্রে আমরা দেখব যে তার যে স্বপ্নবিলাসী পরিকল্পনা সেগুলি বাস্তবায়নে প্রথম বাধাই তো আসবে গভর্নরের কাছ থেকে, কেননা গভর্নরের সঙ্গে তার কোনো সুসম্পর্ক নেই। এবং একইভাবে গভর্নর ডেমোক্রেটিক গভর্নর, তিনি আসতেছেন ইন্ডিপেন্ডেন্ট মেয়র হিসাবে প্রার্থী। আর একইভাবে যে লয়ার নিয়োগ করে এইসব বিষয়গুলো আসলে পরিকল্পনা, লয়ার নিয়োগ করে ভাড়াটিয়াদের সুরক্ষা করাচ্ছে, ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় রেন্ট ফ্রিজটা বা টাইম করে ফেজ অনুযায়ী রেন্ট ফ্রিজ, এবং এগুলা করলে কিন্তু ইমিডিয়েটলি যারা নিম্নবিত্তের মানুষ তাদের একটা সাশ্রয়ী হয়। কেননা প্রতি বছর $200-300 করে বাড়ি ভাড়া বৃদ্ধি, এবং অস্বাভাবিকভাবে আমরা দেখেছি কোভিড পরবর্তী সময় এখানে নিউ ইয়র্ক শহরে বাড়ি ভাড়া বেড়ে 54% মতো বাড়ি ভাড়া বেড়েছে। আমরা এটা অসম্ভব একটা অবস্থা যে নিউ ইয়র্ক শহরকে বাসের অযোগ্য করে দেওয়া হচ্ছে গরিব মানুষের জন্য, নিম্নবিত্ত মানুষের জন্য। এবং আমরা দেখেছি যে নিউ ইয়র্ক শহর ছেড়ে প্রতি বছর হাজার হাজার মানুষ চলে যাচ্ছে অন্যত্র, হয় অন্য স্টেটে, না হয় অন্যান্য শহরগুলোতে। আমরা এই জিনিসগুলো অনেকেই খেয়াল করছেন না যে নিউ ইয়র্ক শহর থেকে বিলিয়নিয়াররা চলে যাবেন কিনা, 100 জন বা 50 জন মিলিয়নিয়ার, সেটা নিয়ে চিন্তা করা হচ্ছে। অথচ নিউ ইয়র্ক শহরের প্রাণ শক্তি হলো শ্রমজীবী মানুষ, নিম্নবিত্তের মানুষ। এইসব মানুষগুলো কোভিড পরবর্তী সময় তাদের যে জীবন দুর্বিষহ হচ্ছে, তারা হাজার হাজার পরিবার নিউ ইয়র্ক শহর ছেড়ে দিচ্ছে। এবং এই হাজার হাজার পরিবার নিউ ইয়র্ক শহরে ছেড়ে দেওয়াতে কিন্তু নিউ ইয়র্ক শহরের নিউ ইয়র্কের অর্থনীতির উপর যে প্রভাবটা পড়ছে সেটি নিয়ে কিন্তু আমরা দেখি না যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মাহফুজ ভাই। কুমোর ক্যাম্পেইন বা যেটা রিপাবলিকান সিলভার ক্যাম্পেইন থেকে বলা হচ্ছে না, কেননা 50 জন মিলিয়নিয়ার বা 100 জন মিলিয়নিয়ার বিলিয়নিয়ার এই শহর থেকে চলে গেল, তাদের ইনভেস্টমেন্ট তারা নিয়ে যাবে না। তারা একটা ক্যাম্পেইন করছে, কিন্তু শত শত পরিবার, হাজার হাজার পরিবার, লক্ষ লক্ষ নাগরিক চলে যাচ্ছে নিউ ইয়র্ক শহর ছেড়ে। এবং এতে কি হচ্ছে, নিউ ইয়র্ক শহরের তারা যে নিউ ইয়র্ক শহরে থাকতো, নিউ ইয়র্ক শহরে যে তারা কেনাকাটা করতো, নিউ ইয়র্ক শহরের অর্থনীতি থেকে একটা বিরাট অংশ বঞ্চিত হচ্ছে। নিউ ইয়র্কের ব্যবসা বাণিজ্য, বাড়িওয়ালা সবাই। নিউ ইয়র্ক শহরকে সুরক্ষা দিতে গেলে, নিউ ইয়র্ক শহরকে বাসযোগ্য করতে গেলে অ্যাফোর্ডেবিলিটি, যেটা মামদানির মূল কথা, যে সাশ্রয়ী জীবনযাপন, বাড়ি ভাড়ার ক্ষেত্রে, সেই গ্রোসারির ক্ষেত্রে, এবং অ্যাফোর্ডেবল যে ইউনিভার্সাল হেলথ কেয়ার, এইসব বিষয়গুলোতে জোর দিতে হবে। শুধু 5 লক্ষ বাড়ি বানানোর কথা বললে হবে না। যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোকে, যে এখন যে সরকারি যে বাড়িগুলো হার্ডের বাড়ি রয়েছে, সেই বাড়িগুলোকে বসবাসযোগ্য করা। আমরা জানি যে নাইচার বাড়িগুলা, অনেক বাড়িঘর এখন বসবাস অযোগ্য, নাইচার বাড়িগুলোকে আরো বসবাসযোগ্য করা। একই সাথে স্বল্প খরচে আবাসন নির্মাণ করা। বৃহৎ পরিকল্পনা 5 লক্ষ না করে ছোট ছোট ক্ষেত্রে মানুষকে ঋণ দিয়ে, ছোট বাড়িওয়ালাদেরকে আরো ঋণ দিয়ে তাদেরকে ইউনিট বাড়ানোর সুযোগ করে দেওয়া, সেটি করলে আরো ভালো। সেই ধরনের কোনো কর্মসূচি আমরা দেখলাম না কুমোর মধ্যে। যে হ্যাঁ, এক্সিস্টিং বাড়িগুলোকে আরো বেশি ইউনিট করার ক্ষেত্রে যদি উনি কর্মসূচি নিতেন, তাহলে আমরা মনে করতাম যে একজন ঋগ্ধ রাজনীতিবিদ হিসাবে, পরিপক্ক রাজনীতিবিদ হিসাবে তিনি বলতেন, তিনি একটি স্বপ্ন বিলাস দিলেন 5 বছরের মধ্যে 5 লাখ
গৃহ সংস্থান করবেন। এই জিনিসগুলো আসলে রাজনৈতিক হিসেবে, এবং আমরা মনে করি যে নিউ ইয়র্কের মেয়র হিসাবে মামদানি ইতিমধ্যেই বিজয়ী হয়ে আছেন। এখন শুধু আনুষ্ঠানিকতা 4 নভেম্বর হবে, এবং মামদানি যে স্বপ্ন দেখিয়েছেন নিউ ইয়র্ক শহরকে, সেই স্বপ্নের মধ্যে দিয়ে আমরা আগামী 5 বছর যদি কিছু জিনিস বাস্তবায়ন করতে পারি, নিউ ইয়র্ক শহরের মানুষকে যদি কিছু দিতে পারেন মামদানি, নতুন কিছু, যেটা পুরনো ধাঁচের ডেমোক্রেটিক পার্টির মধ্যে যে ঘুণে ধরা ডেমোক্রেটিক পার্টির যে রাজনীতি, সেই রাজনীতির থেকে বেরিয়ে এসে যে একটা মানবতাবাদী একটা রাজনীতি সূচনা করছেন মামদানি, সেটার মাধ্যমে শুধু নিউ ইয়র্ক সিটি মেয়র পদেই তিনি আসবেন না, এটা আরো বেশিভাবে এটা বিকশিত হবে ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে। আমরা মনে করি যে মামদানির বিজয়ের মধ্য দিয়ে যেটা হবে যে বার্নি স্যান্ডারের সূচিত যে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট যে সোশ্যালিস্ট ধারা, সেই ধারাটা শক্তিশালী হয়ে আমেরিকার মূল ধারার রাজনীতিতেও সেই জিনিসটা প্রসারিত হবে, এবং তারা আরো বেশি করে ডেমোক্রেটিক পার্টিতে প্রভাব বিস্তার করে ডেমোক্রেটিক পার্টিকে একটি মানবিক সংগঠনে আনবে, এবং ঘুরে ধরা ডেমোক্রেটিক রাজনীতির মধ্যে এই নতুন রক্ত প্রবাহ মাধ্যমে ডেমোক্রেটিক পার্টিকে আবার মানুষের কাছে নিয়ে যাবে। এবং আবার আমরা মনে করি যে আগামীতে রিপাবলিকান পার্টির বিরুদ্ধে যে নির্বাচনগুলো হবে তাতে ডেমোক্রেটদের বিজয় সূচিত হবে এর মাধ্যমে। দেখা I যাক। have to go, brother. নাসির ভাই কাছে ফেরত যাচ্ছি, নাসির খান পল আপনার কাছে ফেরত যাচ্ছি, যে এই যে মনোয়ার ভাই এবং মাহফুজ ভাই যে কথাগুলো বললেন, সেই বক্তব্যের সাথে আপনার যদি কোনো, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার যদি কোনো মতামত থাকে সেগুলো ব্যক্ত করতে পারেন, কিংবা আপনি কুমো যে প্রস্তাবগুলো দিয়েছেন, নিম্ন আয়ের মানুষের আয়কর মওকুফ করবেন, ধনীদের জন্য ম্যানশন ট্যাক্স বৃদ্ধি করবেন এবং রেস্টুরেন্ট কর্মীদের টিপের উপরে কর তুলে দেবেন, এগুলো নিয়ে আপনার কি বলার আছে? ধন্যবাদ। আসল কথা, এই দুই সাংবাদিক ভাই ঘুমের মধ্যে অনেক বেশি রসগোল্লা খেয়ে ফেলছে, ডায়াবেটিস বেড়ে যাবে তো, অসুবিধা নাই। তো এখন উনাদের ঘুম ভাঙবে আমি আশা করি। সাংবাদিক সাহেবদের পল ভাই, দর্শকরাও রসগোল্লা খাচ্ছেন ঘুমের মধ্যে কমেন্ট বক্সে। ঘুমের মধ্যে রসগোল্লা খাচ্ছেন, আপনাদের ঘুম একদিন ভাঙবে। আর ওই ঘুম ভাঙলেই তখন পল ভাইয়ের এই সুন্দর চেহারাটার কথা মনে পড়বে। আমি একটা কথা বলি, গতবার প্রেসিডেন্ট ইলেকশন করার সময় আমি যখন কথা বলছি শুনে ওকে 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 আচ্ছা পল ভাই আপনি বলেন, অসুবিধা নাই, আপনাকে আপনি ওনাদের পরিপ্রেক্ষিতে কি বলবেন সেটা বলেন, কোনো সমস্যা নাই। ওই যে মাহফুজ সাহেব বললেন অতিরিক্ত গুণ গাচ্ছেন আমাদের কমিউনিস্ট ভাইদের জন্য, ওই সোশ্যালিস্ট কমিউনিস্ট বলতে লজ্জা পায় তো, এই জন্য যখনই সোশ্যালিজম এক্সট্রিমের দিকে চলে যায় তখনই এটা ডিকশনারিতে কমিউনিজম বলা হয়। সোশ্যালিজম যখন এক্সট্রিম চলে যায়, এখন সোশ্যালিজম এক্সট্রিম কারা? এক্সট্রিম লেফটে এখন ডেমোক্রেটের মধ্যে 3 জন লোক আছে যারা খুব মার্কা মারা লোক, বার্নি স্যান্ডার্স, এওসি, আর আমাদের এখন নতুন ইয়াং জেনারেশনের মামদানি, এরা একেবারে এক্সট্রিমিস্ট। এদের সঙ্গে আপনার ডি ব্লাজিও ছিল, মেয়র ডি ব্লাজিও। তো এখন কথা হলো আপনার সোজা কথা, ক্যাপিটালিস্ট কান্ট্রিতে আপনাদের এইসব এই কমিউনিজমের কোনো কিছুই কাজ করবে না বারবার। যার জন্য হয়েছে কি, আপনি দেখেন আজকে নিউ ইয়র্কে আমেরিকায় 50টা স্টেট, 50টা স্টেটের মধ্যে যেই কটা স্টেট ডেমোক্রেট দ্বারা পরিচালিত, যেখানে ডেমোক্রেটের লোক বেশি, যারা ডেমোক্রেট গভর্নমেন্ট চালায়, প্রতিটা স্টেট ইজ এ ফেলিওর। লুক এট শিকাগো, লুক এট বস্টন, ম্যাসাচুসেটস, What about New York? Look at New York, New Jersey, anything, California. আপনি রাস্তায় যদি হাঁটেন, রাস্তার 2 পাশে সারি সারি টেন্ট দিয়ে হোমলেসরা আছে, কোনো আইন কানুন নেই, কিছুই নেই। ওখানে গেলে মনে হয় একটা থার্ড ওয়ার্ল্ড হয়ে গেছে। তো মেইন প্রবলেম হলো এরা গভর্নমেন্ট চালাতে পারে না ডেমোক্রেটরা। যখনই ডেমোক্রেট হাতে গভর্নমেন্ট এসছে, আমরা জানি মেয়র জুলিয়ানি, মাহফুজ জানে, স্বীকার করবে, আপনি অনেক পুরনো, জুলিয়ানি এসে কিভাবে মাফিয়া, সে নিজে ইটালিয়ান, সে মাফিয়া চক্র, এমন প্রভাব ছিল, আপনারা এটা পাননি, আমরা পেয়েছি।
সেই মাফিয়া চক্রকে নিজে শেষ করে দিয়েছে। এই জামাইকা, যে জামাইকায় আমার জন্ম বলতে গেলে, সেই জামাইকায় বিকাল সন্ধ্যার সময় আপনি খুন হয়ে যেতেন রাস্তায়, দিনের বেলা আপনি মার্ডার হয়ে যেতেন। সেইখানে ড্রাগ বেচতো রাস্তার উপরে, মান্নান গ্রোসারি যেখানে ছিল, ড্রাগ খেত, ড্রাগ বেচতো, গাড়ি পার্ক করা যেত না। সেইটাকে আমাদের জুলিয়ানি সাহেব ক্লিন আপ করে দিয়েছিলেন। তারা পুলিশ মেরেছিল, পুলিশ মারার পরেই জুলিয়ানি ওয়াজ ভেরি টাফ, ক্লিন আপ করে দিয়েছিল। তো এইসব লাগবে। আসল কথা হলো এই মামদানি সাহেব যে এসছেন, এই আমাদের মনোয়ার ভাই বারবার বলছেন 34 years old, give him a chance। না না না, এই শহরে, এই দেশে এজ ডিসক্রিমিনেশন বলে কোনো কথা নেই। আপনি এজ দিয়ে একটা মানুষকে আপনি বলতে পারেন না যে 70 বছর বয়স, 34 বছর বয়স, একে একটা চান্স দেন। এটা কিন্তু ছেলে খেলা না যে দুটা কিক মারলেন, ফুটবল খেললেন। নিউ ইয়র্ক শহর পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ শহর। তার বাজেট আপনি জানেন কত? 150 বিলিয়ন। একটা দেশের বাজেটের চেয়ে বেশি। এই বাজেট, এই ইয়াং ছেলে যে জীবনে চাকরি করেনি, কোনোদিন ভালো করে কোনো চাকরি করেনি, চাকরির মধ্যে একটাই চাকরি তার ছিল অ্যাসেম্বলিম্যান, 80% টাইম সে মিটিং এ অ্যাবসেন্ট ছিল। 80% টাইম একটা বিল পাস করতে পারেনি when he was an assemblyman। আপনাকে চ্যালেঞ্জ দিই আমি, একটা বিল সে উঠাতে পারেনি। তো এই ধরনের একটা ইনএক্সপিরিয়েন্স, স্বপ্নের রসগোল্লা খাওয়ার লোক দিয়ে আমার শহর, এই শহরে আমি 50টি বছর আমার যৌবনকাল কাটিয়ে দিয়েছি। এই শহরটাকে আমি ভালোবাসি। মামদানি মুসলমান হোক আর জানি না, মামদানি যদি ভালো করে, গড ব্লেস হিম, আমি তার পাশে যাই দাঁড়াবো। কিন্তু আমরা কিন্তু এত বড় একটা চান্স নিতে পারি না একটা ইনএক্সপিরিয়েন্স ইয়াং বাচ্চাকে দিয়ে, যে জীবনে কোনোদিন কাজ করেনি, ট্রাস্ট ফান্ড বেবি, মাল্টাই মিলিনিয়ারের ছেলে, এমন কলেজে পড়েছে যে কলেজে আপনার আমার ছেলে কোনো কিছু অ্যাফোর্ড করতে পারবে না। তার প্রতিটা পলিসি ইজ এ ফেলিওর। ফ্রি বাস, ফ্রি ফুড, ফ্রি গ্রোসারি, ফ্রি এভরিথিং ইজ নেভার গোয়িং টু ওয়ার্ক। ক্যাপিটালিস্ট কান্ট্রিতে এটা কাজ করবে না। আরেকটা বলি, উনি যে বলছেন $30 পার আওয়ার দিবে মিনিমাম, দেখেন যখন মিনিমাম রেট আপনারা বাড়ান তখন কি হয়। একটার ফল আপনি দেখেছেন, রিপাবলিকানরা বারবার বলতো এই মিনিমাম রেটটা ওইভাবে বাড়ায় না, ওভারটাইম দেন, মানুষের যেন কাজ থাকে। মানুষ কাজ যদি আনএমপ্লয়েড হয়ে যায় তাহলে দেশের ইকোনমি ধ্বংস হয়ে যাবে। কি করলো আপনারা? $17 যখন দিলেন পার আওয়ার, তখন মালিক দেখলো, একটা মালিক বিজনেসম্যান, প্রত্যেকটা পৃথিবীর বিজনেসম্যানের এক চরিত্র, ওরা A+A মিলাই দেখবে তার পকেটে লাভ কি আসছে। সে যখন দেখলো আমি $17 দিলে আমার প্রফিট হচ্ছে না, আর তেমন কিছু আমি প্রফিট করে, তখন সে কি করলো? আপনি বহু লোককে জিজ্ঞেস করে দেখেন, তাদের 40 আওয়ার্স থেকে কেটে 20 আওয়ার্স করে দিয়েছে। পল ভাই, আমাদের রিপাবলিকান প্রেসিডেন্টও কিন্তু একজন ধনবান মানুষের ছেলে, বা নিজেও ওরকম জীবনযাপন করেছিলেন। মাঝখানে ইন্টারাপ্ট না করলে আমি লেট মি ফিনিশ মাই পয়েন্ট, দেন আই উইল কাম টু ইউ প্লিজ। আচ্ছা, তারপরে যেটা বলছিলাম যে আপনার ভাড়া যখন আপনি যখন বেতন বাড়িয়ে দিলেন তখন কি হলো? তারা বিকল্প খুঁজলো। বিকল্প কি এসছে আপনি জানেন? আমি জানি, AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন চলে আসছে, এখন দেখেন, আমি আজকে ব্যাংকে গেছিলাম, একটা জোবিয়া ব্যাংক, কোনো মানুষ নেই, লং আইল্যান্ডে। আমি ঢুকে দেখি কোনো মানুষ নেই, একজন মানুষ দাঁড়িয়ে আছে। বলে তুমি কি করবা? আমি বললাম আমি কিছু ডিপোজিট দেবো আর কিছু উইথড্র করবো। বলে ওই কম্পিউটারে যাও। আমি কম্পিউটারে গেলাম, বলে প্রেস দ্য বাটন, টিপলাম, দেখি একটা মেয়ে আসলো, ক্যান আই হেল্প ইউ স্যার? আমি বললাম আরে এটা তো টেলার। তখন আমি বললাম যে আমি, বলে তখন আমাকে ও ডিরেকশন দিল, তোমার কোড নাম্বার, যেটা প্রসিডিওর, আমি সব চেকটে ব্যাংকিং করে বেরিয়ে গেলাম। তো আপনি যখনই বেতন বাড়াবেন, নিম্ন বেতন, তখনই বিজনেসম্যানরা অন্য উপায় একটা বের হবে, সবসময় অন্য উপায়। আজকে দেখেন টেক্সাসে একটা ম্যাকডোনাল্ড খুলেছে, টেক্সাসে একটা ম্যাকডোনাল্ড 24 আওয়ার্স, কোনো হিউম্যান কাজ করে না, there is no human there, all robot। আপনার ম্যানেজার রোবট, ক্যাশিয়ার রোবট, কুক রোবট, যারা মেয়েরা যারা সার্ভ করছে তারা রোবট। এখন রোবট যখন নিয়েছে, এদের উপকার কি? আপনার ওকে ছুটি দিতে হয় না, ও টায়ার্ড হয় না, ও
ও ইনজোর্ড হয়ে বা প্রেগনেন্ট হয়ে আপনার ছুটি নেবে না, আপনার বেতন রেট চাবে না, ক্লান্ত হবে না। তাহলে চিন্তা করে দেখেন, এখন এই পথটা যদি আরো দৃঢ় হয়ে যায়, আপনি যদি $30 করেন, তখন বিজনেসম্যানরা আরো চিন্তা করবে এআই এ যাই, তখন দেখবেন আপনি কিন্তু আনএমপ্লয়মেন্টের লাইনটা একেবারে 2 মাইল লম্বা হয়ে গেছে। মানুষ কিন্তু তখন তখন আনএমপ্লয়মেন্টের লাইন বেড়ে যাবে, আমাদের ইকোনমি ধ্বংস করবে। তো সবকিছু কিন্তু এত ইজি না, গভর্নমেন্ট চালানো ইজ নট এ ম্যাটার অফ জোক। তো এখন যাই হোক, আমার একটাই অবজেকশন, আমি ক্যাপিটালিস্ট কান্ট্রিতে মানুষ ভাই, আমি এসছি 21 বছর বয়সে, এখন আমার 70 বছর বয়স। আমি ক্যাপিটালিজমে অভ্যস্ত, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, আমি স্বপ্নে পৌঁছাতে পারি। আমাকে ড্রিম দেখিয়েছে আমেরিকা। আমি $10 নিয়ে এসেছিলাম নাসির আলী খান পল JFK এয়ারপোর্টে। আমি বলতে চাই না আমার এখন কি অবস্থা, তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুখে আছি, অর্থনৈতিক অবস্থা অনেক ভালো। কেননা আমাকে এরা সুযোগ করে দিয়েছে যে তোমার যেটা মেধা আছে পল খান, সেটা তুমি কাজে লাগাও। স্কাই ইজ দ্য লিমিট। ডেফিনেটলি পল ভাই, অসংখ্য ধন্যবাদ। আমাদের রিতা আপু, সময় আমি একেবারেই একটু সময় চলে আমি যাচ্ছে। 1 মিনিট শেষের একটু দিকে। শেষ জি করতে চাই। মনোহর ভাই, হ্যাঁ আপনার আহ, কাছেই যাচ্ছিলাম, জি আপনি বলেন। না, থ্যাংক ইউ। মাহফুজ ভাই খুব ভালো আলোচনা করেছেন এবং জি জি। গঠনমূলক এবং তথ্যবহুল। থ্যাংক ইউ মাহফুজ ভাই। পল ভাইয়ের আলোচনাটা ভালোই লেগেছে, কিন্তু মনে হচ্ছে যে একদিকে অন্ধত্ব ভাব, কখনো রিপাবলিকান হয়ে জান দিয়ে ফেলছেন, কখনো অ্যান্ড্রু কুমোরকে মানে মামদানিকে বিরোধিতা করতে গিয়ে ডেমোক্রেটিক অ্যান্ড্রু কুমোকে আহ, সমর্থন করছেন। নিজ দলীয় প্রার্থী আহ বলছে না। সিলভানের ব্যাপারে কিছুই বলছেন না। নিউ ইয়র্কে মানুষ যদি এতই বোকা হয়, এই 10% রিপাবলিকানের ভোট নিয়ে আপনারা কেন এত ভালো ভালো উপদেশ নিয়ে সামনে এগোলেন না, যে এখানকার শ্রমজীবী মানুষ, যুব সমাজ, আবাল বৃদ্ধ বনিতা মামদানির মতো কার্টিজের পিছনে গিয়ে হুড়হুড় করে ভোট দেওয়া শুরু করুন। মানুষ মানুষকে শ্রদ্ধা করি আমরা। পল ভাই, জনমত একজন দুজন ভুল করতে পারে, লাখ লাখ মানুষ যেখানে যার পিছে যাচ্ছে, নিশ্চয়ই তার মধ্যে কিছু আছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আগে আপনি বলছেন এআই এর কথা, রিপাবলিকানরা মোর মডার্ন, লাভ লাভ লাভ, তাহলে তো আগামীতে এই নিউ ইয়র্ক সিটিতে কেউ আমরা থাকতেই পারবো না। আপনার মতো যারা ধনী কিছু লোকজন আছেন, যারা সম্পদশালী হয়েছে, তারা হয়তো লং এল্যান্ড থাকবেন। আমরা সাধারণ মানুষ, এই মামদানির মতো লোকেরা, মামদানির অনুসারীরা নিউ ইয়র্ক সিটি আমাদের অন্য শহরে চলে যেতে হবে। পল ভাই, প্লিজ এআই আনবেন না। আমাদের তো আমরা জামদানিও করা মামদানিকে হবে না নিয়ে মনোহর নিউ ভাই। ইয়র্ক সিটিতে এই থাকতে মাহফুজ চাই। ভাই গরিবী কিছু ট্রাম্প বলেন। খেলেন মনোহর হ্যাঁ, ভাই, গরিবী ট্রাম্প কার্ড খেলেন না আসলে প্লিজ। ট্রাম্প কোনো কার্ড সমস্যা নেই, আপনারা চলে গেলেও পল ভাই আমাদেরকে জামদানি কিন্তু দিবে। মাহফুজ ভাই কিছু বলেন ভাই প্লিজ। আসলে আমেরিকাতে যেটি বলা হচ্ছে যে আমেরিকা কিন্তু যতটা আমেরিকা যতটা আপনার যে ক্যাপিটালিস্ট কান্ট্রি, তার সঙ্গে কিন্তু আমেরিকার ফেডারেল গভর্নমেন্ট কিন্তু অনেক বেশি মানবতাবাদী, এবং আমেরিকান Yes. ফেডারেল গভর্নমেন্টই কিন্তু এই যে স্ন্যাপ কর্মসূচি থেকে আরম্ভ করে ফেডারেল দিয়েছে। মানুষকে যে আর্থিক সহায়তা দিচ্ছে, হুম হুম হুম। মানুষকে ডিসেবিলিটি বেনিফিট দিচ্ছে, এটা কিন্তু আমেরিকার পুঁজিবাদের মধ্যেই এটা রয়েছে। যে হুম হুম। পল ভাই বলছেন যে কমিউনিজম, কমিউনিজম তো একসময় কমিউনিস্ট রাষ্ট্রগুলোর সঙ্গে রাজনীতির ভারসাম্য আনার জন্যই কিন্তু আমেরিকাতে সোশ্যাল সিকিউরিটি সিস্টেম, সেটিও একটি মানবিক জিনিস। আমেরিকায় স্ন্যাপ কর্মসূচি, এটা নিউ ইয়র্ক সিটির বা কোনো স্টেটের কর্মসূচি নয়, এটা ফেডারেল কর্মসূচি। রাষ্ট্রের প্রতি, জনগণের প্রতি রাষ্ট্রের যে নৈতিক দায়িত্ব, সেখান থেকে স্ন্যাপ কর্মসূচি, আরো আর্থিক কর্মসূচি আছে। এবং বড় বড়, যেমন দরিদ্রদের জন্য এইসব রয়েছে, তেমনি আমাদের বড় বড় ব্যবসায়ী পল ভাইদের জন্য রয়েছে SBA লোন, স্বল্প সুদে আরো গ্রান্ট রয়েছে, ব্যবসায়িক গ্রান্ট। এগুলোও কিন্তু আমেরিকার মানবিক দিক, এবং সেটি ফেডারেল গভর্নমেন্ট করে, এবং ফেডারেল গভর্নমেন্টের অর্থগুলোই কিন্তু স্টেট এবং সিটির মাধ্যমে স্ন্যাপ পায়। যার মানে স্ন্যাপ যারা নিচ্ছে, ফুড স্ট্যাম্প নিচ্ছে, তারা কিন্তু সিটি বা স্টেটের কাছে নিচ্ছে না, এটা রাষ্ট্র দিচ্ছে। রাষ্ট্র তার নৈতিক অবস্থান থেকে এটা দিচ্ছে।
এবং আমরা কি দেখছি যে আমরা এর সাথে যদি স্টেট এবং সিটি যদি আরো কিছু অ্যাড করে তাহলে জনগণের আরো বেশি বেশি সুবিধা হবে, জনগণ আরো বেশি পাবে। এই বেশি পাওয়ার ক্ষেত্রে যেমন বারবার বলছেন যে স্ন্যাপের সঙ্গে তো নিউ ইয়র্ক সিটির মেয়রের কোনো সম্পর্ক নয়, এটা ফেডারেল গভর্নমেন্টের, এবং এই ফেডারেল গভর্নমেন্ট যেটা দিচ্ছে সেটা তার নাগরিককে দিচ্ছে, রাষ্ট্রের নাগরিক। আমরা প্রত্যেকেই কিন্তু আমেরিকাতে কিন্তু বাংলাদেশে যেমন আমরা বাংলাদেশের নাগরিক হয়, কিন্তু আমেরিকাতে শুধু আমেরিকার নাগরিক হয় না। প্রথমত সে আমেরিকার নাগরিক, দ্বিতীয়ত সে একটি স্টেটের নাগরিক, তৃতীয়ত সে একটি সিটির নাগরিক। সিটি স্টেটের নাগরিক হিসাবে, রাষ্ট্রের নাগরিক হিসাবে, দেশের নাগরিক হিসাবে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে সেগুলো মানবিক যদি হয়, তাহলে একটা সিটির নাগরিক কেন আরো কিছু বেশি মানবিক সাহায্য পাইলে সেটা কেন কমিউনিজম হবে, সেটা কেন সে হবে? তাহলে তো স্ন্যাপ কর্মসূচি বা এই ধরনের কর্মসূচিগুলো তো কমিউনিজমের মধ্যেই পড়ে। কেন তাহলে ওগুলো বাদ দেওয়া হয় না? বাদ দেওয়া হয় না কেন? রাষ্ট্রের দায়িত্ব রয়েছে তার নাগরিককে একটা ন্যূনতম সহযোগিতা করা, তার খাদ্য সমস্যা দেখা, তাকে খাদ্য দেওয়া। তেমনি যে হাউজিং গুলো দিচ্ছে, নাইচার হাউজিং, সেগুলো তো রাষ্ট্র দিচ্ছে। আমার মনে হয় যে এই আমেরিকার যে মূল আমেরিকার কনসেপ্টের সাথে মামদানির যে অতিরিক্ত যে যোগগুলো করছেন, জনগণের জন্য এক্সট্রা জিনিস দিচ্ছেন, সেটা আমেরিকার সংবিধান, আমেরিকার ফেডারেল গভর্নমেন্টের কনসেপ্টের সঙ্গে কোনো সাংঘর্ষিক নয়, এবং আমরা এটাকে কমিউনিজম বলতে পারবো না। যদি এটা কমিউনিজম হয় তাহলে আমেরিকার রাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্টের এই ধরনের যে খাদ্য সহায়তা, বাসস্থান সহায়তা, সেগুলো কমিউনিজম হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে রাজনীতিবিদ স্বপ্ন দেখায় জনগণকে, এবং সেই স্বপ্ন পূরণের পথে জনগণ তাকে নির্বাচিত করে, এবং সেই স্বপ্নের পথে কতটুকু এগিয়ে যাবেন সেটা সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু নতুন প্রজন্মের মধ্যে যে নতুন স্বপ্ন দেখানো সফল হয়েছেন মামদানি, সেটি বড় জিনিস। কেন আমি নিজে ওই 30 বছর এই আমেরিকার জীবনযাপনে আমি দেখেছি যে একবারই স্বপ্ন দেখে প্রেসিডেন্ট হয়েছিলেন ওবামা। সেই স্বপ্নের মাধ্যমে ওবামার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু আমরা ওবামার নাম কখনো ভুলতে পারি না। কেননা ওবামা কেয়ার নামে যে একটি জিনিস তিনি দিয়ে গেছেন, যে ইউনিভার্সাল হেলথ কেয়ার, সেজন্য আমরা এই হেলথ কেয়ারের নাম ওবামা কেয়ার। সেই স্বপ্ন দেখিয়ে ওবামা চলে গেছেন, কিন্তু তার দেওয়া সেই ওবামা কেয়ারের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি আমেরিকান চিকিৎসা পাচ্ছেন। একই সাথে যে এই যে একটা ডাকার মাধ্যমে যে লক্ষ লক্ষ তরুণদেরকে যে এখানে লিগালি থাকার এবং কাজ করার সুযোগ করে দিয়ে গেছেন, সেই স্বপ্নের পথে কিন্তু একটা জায়গায় আমরা আসছি। আমরা ওবামার সব স্বপ্ন ব্যর্থ হয় নাই, ওবামার দেওয়া স্বপ্নের মধ্যেই কিন্তু এখনো চলছে। আর সেই ওবামার হেলথ কেয়ারকে কেন্দ্র করেই আজকে যে আমেরিকার শাটডাউন চলছে, গভর্নমেন্ট শাটডাউন, যে ডেমোক্রেটরা লড়াই করছে ওবামা কেয়ারটাকে বজায় রাখতে, এবং সেটি না দেওয়ার জন্য জিম্মি করে স্ন্যাপ কর্মসূচি বন্ধ রেখেছে এই যে ওয়াশিংটনে ট্রাম্প গভর্নমেন্ট। এবং কালকে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি আমেরিকান তার খাবারের পয়সা পাবে না স্ন্যাপ কর্মসূচিতে। যেই রাজনীতি জিম্মি করে জনগণকে, সেই রাজনীতির পক্ষে আমরা কথা বলবো না। আমরা স্বপ্ন দেখব, এবং স্বপ্নের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত চাহিদাগুলো পূরণ হবে। এবং আমি মনে করি সেভাবে ওবামার মতোই স্বপ্ন দেখিয়ে মামদানিও নিউ ইয়র্কবাসীকে নতুন একটা জায়গায় পৌঁছে দিবেন, এবং সেইটার থেকে আমরা আমেরিকার রাজনীতিতে একটা নতুন ধারার সৃষ্টি দেখতে পাবো। অনেক ধন্যবাদ মাহফুজুর রহমান। আমি নিজেও একজন ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসে চাকরি করি, এবং আমি এই আতঙ্কটা মানুষের ভেতরে দেখতে পাচ্ছি। যারা রিসিপেন্ট, আমাদের কাছে প্রশ্ন করা হচ্ছে যে আমরা সামনের মাস থেকে কি স্ন্যাপ পাবো। এই যে একটা সেফটি নেটে রাখার যে একটা ইচ্ছা রাষ্ট্রের, আপনি যেটা বললেন ফেডারেলি ফান্ড দেওয়া হচ্ছে, এবং এইটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেটা এক একটা স্টেটের উপরে ডিপেন্ড করে। অলরেডি 8 থেকে 10টা স্টেটে বন্ধ হয়ে গেছে। এখন নিউ ইয়র্কবাসী ভীষণ আতঙ্কে আছেন। দেখা যাক কি হয়, কারণ মুদ্রার এপিট ওপিটের মতোই একটা প্রার্থী বলেন আর যে আসে তার দুটো দিকই কিন্তু থাকে, ভালো দিকটাও থাকে, খারাপ দিকটাও থাকে। আমরা আশা করব যে এই শহরবাসী যেন আমরা ভালোটাই পাই, সে যেই আসুক না কেন।
অপেক্ষায় থাকলাম আমরা সামনের রেজাল্টের দিকে। সবারই আলোচনাটা শেষ হয়ে যাবে, কিন্তু আলোচনা থেকেই যাবে আসলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের ধন্যবাদ আলোচনাটা সবাইকে। টানলে আরো বেশি হয়ে যেত। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ইব্রাহিম চৌধুরী। অনুষ্ঠান শেষ করছি আজকের মতন। আবার আপনারা আসবেন, আপনারা এসে এরকম একটা আলোচনা ধন্যবাদ। করবেন, সবাই উপভোগ করার মতন একটা আলোচনা। ধন্যবাদ। নাসির খান পল, ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। মাহফুজ ভাই, আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, এবং ধন্যবাদ সুমন ভাই, প্রথম আলো পরিবারকে, প্রথম আলো নিউ ইয়র্ক পরিবারকে ধন্যবাদ। ধন্যবাদ নাজনীন এবং রীতা দুজনকেই।